পাকপাখালি নিয়ে আছেন নাকি? একটু ধরো, লাইভ স্টার্ট পাকপাখালি নিয়ে হইছে। আছেন নাকি? দাঁড়াও, হ্যাঁ, লাইভে সাউন্ড, আচ্ছা সাউন্ড ওকে। সো আজকে আমাদের ফিজিক্স অলিম্পিয়াডের একাডেমিক লাইভ সেশন 3 নাম্বার লাইভ সেশন। আমরা আজকে হচ্ছে স্থির তড়িতের এবং চলতড়িতের কিছু প্রবলেম দেখবো, বেসিক্যালি ডি ক্যাটাগরির জন্য আমাদের আজকে লাইভ সেশনটা। সো আজকে লাইভ সেশনে ক্লাস নিবে আমাদের বিডিপিএইচওর একাডেমিক মেম্বার মেশকাত। সে অলরেডি 2বার ইন্টারন্যাশনাল ফিজিক্স অলিম্পিয়াডে বাংলাদেশ দলকে প্রতিনিধিত্ব করে, এবং তোমরা হয়তো অনেকেই চিনে থাকবে মেশকাতকে, এবং এছাড়াও এফওতে পার্টিসিপেট করে 2বার। সো তোমরা মেশকাতের কাছ থেকে তার ইন্টারন্যাশনাল ফিজিক্স অলিম্পিয়াডে যাওয়ার জার্নি, এবং সে 2বার অনারেবল মেনশন পদক অর্জন করে। সো এই ধরনের কিভাবে প্রিপারেশন নিতে হবে, প্লাস হচ্ছে রিজিওনালের জন্য কি ধরনের প্রিপারেশনে তোমরা ভালো করতে পারবে, এবং আজকের প্রবলেম সলভিং ক্লাসটা হচ্ছে তোমরা মেশকাতের সাথে এনজয় করবে আশা করতেছি। মেশকাতের একটা কমন কমেন্ট আসছে, মেশকাত ভাই কি রাজুকের কিনা? এটার উত্তর হচ্ছে ইয়েস। মেশকাত তো রাজুকের, তাই না? তোমার ব্যাপারে কমেন্ট আসছে। আমাকে মেসেজ দিন। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। তুমি রাজুকের কিনা জিজ্ঞেস করছে আমি একজন। আচ্ছা, আমি এসএসসি পর্যন্ত রাজুকে ছিলাম আর কি। হ্যাঁ, 2020 সালে বেরিয়েছি। হ্যাঁ এই আর কি। আচ্ছা আমি তোমাকে আচ্ছা তুমি তোমার স্ক্রিনটা শেয়ার করো, তোমার সাথে আমি লিংকটা শেয়ার করে দিছি। তোমার স্ক্রিনটা শেয়ার করো, আমি হচ্ছে স্ক্রিনটা সামনে নিয়ে আসতেছি। হ্যাঁ আমার স্ক্রিন ইয়াটা দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ওকে ওকে দেখা যাচ্ছে। ক্লিয়ার? জি ক্লিয়ার। আচ্ছা ওকে। আচ্ছা হ্যালো। আচ্ছা, তো আমরা স্টার্ট করছি। আজকে বেসিক্যালি আমরা কিছু রিজিওনাল প্রবলেম দেখব, আর ইলেকট্রোস্ট্যাটিক্স আর কিছু কারেন্ট এসব বা হালকা একটু ম্যাগনেটিজম এসব রিলেটেড কিছু আমরা প্রবলেম সিলেক্ট করছি। 5টা এই বছর থেকেই 5টা রিজিওনাল প্রবলেম আমি সিলেক্ট করছি। তো ওগুলো আর কি আমরা বেসিক্যালি সলভ করব, আর লাস্টে একটু কথাবার্তা বলবো। তো এক সেকেন্ড, আমি একটু কমেন্টটা অ্যাভেলেবেল কিনা চেক করি। আচ্ছা, ঠিক আছে। তো আমরা আমরা যেটা জানি যে রিজিওনালে লাস্টে কিছু বড় প্রবলেম থাকে, আর আগ পর্যন্ত ছোট প্রবলেম থাকে। আমরা 2টা বড় প্রবলেম চুজ করছি, এই একটা আর গেল এই একটা। মাউস পয়েন্টার দেখাচ্ছে না। আচ্ছা, তো এই 2টা আমরা পরে সলভ করি, তার আগে আমরা ছোটগুলো থেকে স্টার্ট করি। তো সবার আগে এটা আমরা শুরু করি। এটা নিচে নামে, এই তো ওকে। এই প্রবলেমটা অনেক ইন্টারেস্টিং। এই প্রবলেমটা দেখতে ফার্স্টে ভয়ঙ্কর মনে হয়, যে অনেক লম্বা ক্যালকুলেশন। এখানে বলছে কি, একটা 2023 বাহু বিশিষ্ট সুষম একটা বহুভুজ আছে, একটা রেগুলার পলিগন। ওটার পলিগনটার কি সব সাইডেই চার্জ আছে, বাট একটা সাইডে খালি চার্জ নাই, আর সেন্টারে একটা ক্যাপিটাল কিউ চার্জ আছে। তো ক্যাপিটাল কিউ চার্জটার উপর আমাদের বেসিক্যালি ইয়া বের করতে বলছে, ফোর্স বের করতে বলছে। ওকে, তো আমরা যদি আচ্ছা 2023 বাহুর পলিগন না একে একটা 1 2 3 4 5 1 2 3 4 5 6 বাহুর একটা পলিগন আঁকলাম। এটার কেসে দেখি কি হয়। কারণ আচ্ছা, প্রবলেম সলভিং আমি আসলে জিনিসটা এভাবে করি যে আমি যদি এই জিনিসটা আমার রিজিয়নালে পেতাম, তাহলে আমার মধ্যে মাথা দিয়ে কি কি আসলে থটস আসতো প্রসিড করার আগে। ফার্স্ট অফ অল আসতো যে 2000 এটা যদি 6 বাহু বলতো বা 8 বাহু বলতো, তাহলে আমি ডিরেক্ট 8 বাহুটা এঁকে হয়তো বা ফোর্স 1টা 2টা করে ক্যালকুলেশন করার একটা অপশন থাকতো। বাট যেহেতু 2023টা বাহু বলছে, তাহলে নিশ্চয়ই আমাকে 1টা 2টা করে ভেক্টর অ্যাডিশন করার প্রবলেম দেয় নাই। বাট এটার নিশ্চয়ই কোনো ফার ইজিয়ার বা ক্লেভার ওয়ে আছে, যেটা আমার কাছ থেকে এক্সপেক্ট করছে। ঠিক আছে? তো আর এই ধরনের প্রবলেম যেটা দেখা যায় যে অনেক সময় ম্যাথে দেখা যায় যে অসংখ্য বড় কিছু একটা থাকে, যেই বছর চলতেছে ওই বছর দিয়ে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দিয়ে দেয়। তো যেটা দেখা যায় যে ওই বছরটা সাপোজ একটা বিজোড় সংখ্যা বা কিছু একটা ছোট সংখ্যা 1 3 5 এগুলো দিয়ে
প্রসিড করে দেখা যায় কি একটা প্যাটার্ন পাওয়া যাচ্ছে, ওই প্যাটার্নটাই আমরা ওই যে 2023, 22, 21 ওইটাই আমরা প্যাটার্নটা খুঁজে পাই বা একটা ফর্মুলা খুঁজে পাই। তো এই কাজটাই দেখি আমি এখানে কি 6 বাহুর পলিগনটা দিয়ে আমি ট্রাই করি। এখন এখানে একটা চার্জ, এখানে একটা চার্জ, এখানে একটা চার্জ, এখানে একটা চার্জ, এখানে একটা চার্জ। আচ্ছা, তো এইসব প্রবলেম যারা আমরা অনেক সময় করে আসছি, এইসব প্রবলেমের একটা মানে কমন একটা বৈশিষ্ট্য কি, যে কমন একটা বৈশিষ্ট্য হলো যে একটুর জন্য সিমেট্রিটা ফিল আপ হয়নি, এরকম একটা অবস্থা। ঠিক আছে, একটুর জন্য জাস্ট সিমেট্রিটা পূরণ হয়নি। সেটা কি, যে সুন্দর করে 6 বাহুতে 6টা বসতে পারতে, একটা বসে নাই। আবার এরকম অনেক ধরনের প্রবলেম আছে, অনেকগুলো এক্সাম্পল দেওয়া যায়। এরকম প্রবলেম মেকানিক্সও আছে, বাট ইলেকট্রোস্ট্যাটিক্সে বেশি। তো এইসব প্রবলেম যেগুলো একটুর জন্য সিমেট্রি ফিল আপ হয়নি, এসব প্রবলেম দেখা যায় কি সিমেট্রি ফিল আপ হলে আসলে আমাদের টার্গেট যেই জিনিসটা সেটা হলো ফোর্স, যে হলো একটা ভেক্টর। অথবা কোনো কোনো প্রবলেম দেখা যায় টার্গেটটা হলো একটা সাপোজ ইলেকট্রিক পটেনশিয়াল। হ্যাঁ, ইলেকট্রিক পটেনশিয়াল। তো এগুলো দেখা যায় কি যে এগুলো কিভাবে অ্যাড হয়, লিনিয়ারলি অ্যাড হয়। হ্যাঁ, এখন লিনিয়ারলি অ্যাড হয় বলতে কি বোঝায়, যে যদি একটা চার্জ এফ, এটা Q1 Q2 চার্জ থাকে, তাহলে আমাদের এই পয়েন্টে চার্জ হবে কি, প্রথমটার জন্য চার্জ, প্রথমটার জন্য ফোর্স প্লাস দ্বিতীয়টার জন্য ফোর্স, এভাবে জাস্ট লিনিয়ারলি অ্যাড হয়। ঠিক আছে, তো এটার সুবিধাটা কি, এটার সুবিধা হলো যে আমি ইমাজিন করতে পারি যে F1 প্লাস F2, ঠিক আছে, আমি ইমাজিন করতে পারি যে এইখানে টোটাল ফোর্স হলো, এখানে আরেকটা চার্জ আছে আবার নাই, অর্থাৎ এখানে একটা চার্জ আছে যার জন্য একটা F3 আসতেছে, আবার একটা নেগেটিভ চার্জও এখানে আছে যার জন্য -F3 আসছে। তো এটা দুইটা কাটাকাটি হয়ে আমরা জাস্ট একটা জিনিস অ্যাড করলাম আর সাবট্রাক্ট করলাম। তো এই যে আমরা অ্যাড করতে পারতেছি, এই অ্যাড করা বা সাবট্রাক্ট করা এই জিনিসটার নামই তো বেসিক্যালি কাইন্ড অফ সুপারপজিশনের আইডিয়া। তো এভাবে ফ্রিলি অ্যাড বা সাবট্রাক্ট দুইটা একসাথে করে আমরা জিনিসটাকে ইনট্যাক্ট রাখতে পারি এবং কাইন্ড অফ সিমেট্রিটা ফেরত আনতে পারি। তো এই জিনিস, এই ফান্ডামেন্টাল জিনিসটা আমরা এই প্রবলেমে কিভাবে অ্যাপ্লাই করব, আমরা জাস্ট ইমাজিন করি যে এই যেই পয়েন্টে মিসিং, এই পয়েন্টে সেম একটা কিউ চার্জ আছে, একই সাথে তার উপরে একটা নেগেটিভ চার্জ আছে। এটার জন্য কি হবে, সাপোজ সেন্টারে ফোর্স, সেন্টারে টোটাল ফোর্স কি, সেন্টারে টোটাল ফোর্স হলো F1, টোটাল ফোর্স F সমান সমান হবে F1 প্লাস F2 প্লাস ডট 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 F5। হ্যাঁ, কারণ 6টা পলিগন, আমাদের 5টা চার্জ আছে। এখন 6 নাম্বারটা ফিল আপ হয় না। এখন আমি কি করলাম, যে আমি এখানে একটা প্লাস চার্জ বসেছি, তার উপরে মাইনাস চার্জ বসেছি। তো এটার জন্য কি হবে, আমার টোটাল ফোর্স এইটা সমান সমান কি, এইটা প্লাস F6 মাইনাস F6। ওকে, তো আমরা জাস্ট F6 নামক ফোর্সটাকে অ্যাড করে সাবট্রাক্ট করলাম। এটার জন্য কি হয়েছে, এখন আমি এইটুকুকে একটা ব্র্যাকেটে লিখি। এখন এইটুকু আমি ক্যালকুলেট না করে আমি জাস্ট আমার ফিগারের দিকে তাকাই, যে ব্র্যাকেটে যেটুকু, এইটুকু আসলে কি, এইটুকু আসলে যদি নেগেটিভ চার্জটার জন্য ফোর্স এটা, তো ব্র্যাকেটে যেটুকু সেটুকু আসলে ফোর্স হলো, পলিগনটা কমপ্লিট হয়েছে এবং 6th সাইডেও একটা চার্জ আছে। এইটুকু হলো বেসিক্যালি সেন্টারের চার্জটাকে 6টা ডিরেকশনে সমানভাবে অ্যাট্রাক্ট করা হচ্ছে। তো দেখা যাবে যে এইটা এটাকে ক্যান্সেল করছে, এটা এটাকে ক্যান্সেল করছে, এটাকে ক্যান্সেল করছে। পলিগনের 6টা সাইডেই যদি আমার চার্জ থাকতো, তাহলে আমাদের নেট ফোর্স সেন্টারে কত হতো, 0। ঠিক আছে, তাহলে এই সবগুলোর সামেশন আমার ভেক্টরিয়ালি না করে আমি কি বলতে পারতেছি, সবগুলো হবে 0 মাইনাস এই যে F6। ওকে, তাহলে মাইনাস F6 অর্থাৎ আমাদের নেট ফোর্স কত হবে, এই পয়েন্টে একটা নেগেটিভ চার্জ আছে, বাকি সব কিছু বাদ, এভরিথিং, কিছু নেই, আমাদের কোনো পলিগন কোথাও কিছু নাই, খালি এখানে একটা নেগেটিভ চার্জ আছে, যেই নেগেটিভ চার্জটা কি মাইনাস কিউ, মাইনাস স্মল কিউ, আর এইখান থেকে সেন্টারের চার্জটা কি ক্যাপিটাল কিউ, আর তাদের মাঝখানের যে ডিস্টেন্সটা কত বলা, 23, what is from the central a, হ্যাঁ ডিস্টেন্স বলা আছে a। ওকে, তো এইটাই আমাদের নেট চার্জ, তো আমাদের নেট ফোর্স, সরি। তো আলটিমেট অ্যান্সারটা কি হচ্ছে,
নেট ফোর্স হলো কে কিউ কিউ বাই এ স্কোয়ার, আর সেটা ডিরেকশন কোন দিকে, সেটা ডিরেকশন জাস্ট আমরা অ্যারো চিহ্ন দিয়ে দেখাতে পারি, যে আমরা কথায় বলতে পারি মাইনাস এদিকে, অথবা আমরা জাস্ট একটা কোঅর্ডিনেট রাখতে পারি, এটা ধরি এক্স, এটা ধরি ওয়াই, তাহলে আমার নেট ফোর্সটা কত হবে, মাইনাস এটা ওয়াই হ্যাট। ওকে, তো এইটাই যদি আমি এই পর্যন্ত লিখি, আর এই যে প্রসেসটা করলাম, এটা এতক্ষণ যা বললাম, এটা যদি একটা সাইড নোট দিয়ে একটা দুইটা লাইন আমরা লিখি, যে এফ এফ অফ এরকম লিখলাম, যে আচ্ছা এই পাশে তো জায়গা হচ্ছে না, আমি এরকম একটা সাইড নোট লিখলাম যে এফ অফ আই হলো আইথ কর্নারে অবস্থিত চার্জের ফোর্স, এরকম কিছু একটা লিখলাম, ঠিক আছে। তারপর যদি এটুকু লিখি, তাহলে আমাদের মোটামুটি অ্যান্সার এনাফ, যে বুঝতে পারা যাবে যে আমরা জিনিসটা কি ক্যাচ করতে পারছি। তো এই প্রবলেমটা আসলে সুপারপোজের আইডিয়াটা আমাদের সাথে রিফ্লেক্ট করাচ্ছে। তো আমরা নেক্সট প্রবলেম, আচ্ছা এই প্রবলেমটা কোনো কোশ্চেন আমি একটু চেক করি, কোনো কোশ্চেন থাকলে। ফোনে কমেন্ট লোড হচ্ছে না কোনো একটা কারণে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আমি আসলে লাইভে এর আগে জীবনে কোনোদিন কোনো লাইভ করিনি, আমি একটু কনফিউজড। তো আচ্ছা, তাহলে আমরা এই কোশ্চেনটা নিয়ে কোনো কমেন্টস না থাকলে আমরা আমাদের নেক্সট প্রবলেম যাই। নেক্সট প্রবলেম এটা হলো একটা সার্কিটের প্রবলেম। এটা আমরা যেহেতু ইলেকট্রোস্ট্যাটিক্স নিয়ে কাজ করতেছি, আমরা এটাতেই থাকি। এই যে এটা ব্যাক করি, এটাকে নামাই নিচে নিয়ে আসি, এটা। আচ্ছা, এটা অনেকটা একটা কমন প্রবলেম, এই জন্য আর কি, আচ্ছা এই জন্য নেওয়াটা ঠিক হয়নি, বাট একটু অলসতা করে নিয়ে নিছি। তো এই প্রবলেমটা কি বলতেছে, যে একটা স্ফিরিক্যাল রিজিয়ন আছে, অর্থাৎ একটা জাস্ট 3 ডাইমেনশনাল স্ফিয়ার আছে, সেটার রেডিয়াস হলো ক্যাপিটাল আর, আর সেটা কি আছে, যে সেটাই ইউনিফর্ম চার্জ ডেন্সিটি আছে, টোটাল চার্জ হলো প্লাস কিউ। আর একটা বলছে যে একটা পয়েন্ট চার্জ, যেটা হলো একটা ইলেকট্রন, সে কি করতে পারে, এই যে এখন এটা তো প্লাস কিউ পুরো জায়গাটা, অবশ্যই একটা ইলেকট্রনকে সে কি করবে, বাইরে যদি ইলেকট্রনটা থাকে তাকে অ্যাট্রাক্ট করবে। এই চার্জগুলোর ডেন্সিটির জন্য, অর্থাৎ এখানে যে প্লাস চার্জ আছে তার জন্য যে এখানে ইলেকট্রনটা আছে, এই এই প্লাস চার্জগুলোর প্রভাবে ইলেকট্রনটা এটার কাছে আসতে পারে এবং কি করতে পারে, এটা থেকে পাস করতে পারে। Under the electron can is free to move inside or outside of the sphere. তো স্ফিয়ারটার ভিতর দিয়ে বাইরে দিয়ে ইচ্ছে মতো মুভ করতে পারে, কোনো ধরনের রেজিস্ট্যান্স ফিল করবে না। তো এখন যেটা করবে, যে ইলেকট্রনটা কি করছে, r সমান 2r ডিস্টেন্স থেকে, এটা যদি সেন্টার হয়, এটা যদি রেডিয়াস r হয়, তাহলে ইলেকট্রনটা আছে কোথায়, এটা সাপোজ r সমান 2r ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্সটা 2r, এই পজিশনটায় আছে হলো ইলেকট্রনটা। এইখান থেকে ইলেকট্রনটা শুরু হয়ে ইলেকট্রনটা যখন আমাদের সেন্টারে, যেই মুহূর্তে সেন্টারে পৌঁছাইছে বা পাস করছে, ওই সময় আমাদের ইলেকট্রনটার স্পিড বের করতে হবে। ওকে, আচ্ছা, তো এটা আমরা কি করে করব? তো এখন আমরা চিন্তা করি যে আচ্ছা এই জিনিসটা হয়েছে, ফার্স্ট অফ অল বলছে কি, যে ইলেকট্রনটা r সমান 2r ডিস্টেন্সে আছে, ইলেকট্রনটা যখন সেন্টারকে পাস করবে তখন তার স্পিড বের করতে বলছে। এখন এটা কিন্তু বলেনি যে সেন্টারকে কেন পাস করবে, সেন্টারকে বাইরে থেকে কি ঠেলা দিছে, নাকি সেন্টারকে কি জন্য পাস করবে, অর্থাৎ এটা কাইন্ড অফ কোশ্চেন ধরে নিছে যে আমাদের নিজেদের চিন্তা করে বের করতে হবে যে জিনিসটা কেন এখানে আছে, এখান থেকে কেন কাছে আসবে এবং সেন্টারে চলে যাবে। এটা আসলে কেন যাবে, কারণ হলো পুরো স্ফিয়ারটায় ইউনিফর্মলি পজিটিভ চার্জ আছে, যেটা বলছিলাম, যে আর পজিটিভ চার্জগুলো এই ইলেকট্রনটাকে অ্যাট্রাক্ট করবে। তো এই অ্যাট্রাকশনের জন্য এখন কি, যেহেতু এটা কি বলে,
পজিটিভ চার্জগুলো ইলেকট্রনটাকে অ্যাট্রাক্ট করতেছে, আর যদি আমি জিনিসটা ইলেকট্রনটাকে এইখানে ফিক্স করে রাখতাম, হাত দিয়ে ধরে রাখতাম, তাহলে যেটা বুঝতাম কি যে আমার এই সিস্টেমটা, যে সিস্টেমটা একটা স্ফিয়ার আর একটা ইলেকট্রন দিয়ে তৈরি, এই সিস্টেমে কিছু আমি হাত দিয়ে ধরে কিছু পটেনশিয়াল এনার্জি সিস্টেমটায় আমি কনজার্ভ করে রাখছি। আমি যে ইলেকট্রনটাকে ছেড়ে দিব, পটেনশিয়াল এনার্জিটা কি হবে, রিলিজ হয়ে যাবে, অনেকটা গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জির মতো। এটা হলো যদি পৃথিবী হয়, আর এটা হলো যদি বাইরে কোনো একটা ম্যাস হয়, সেটাকে অ্যাট্রাক্ট করতেছে। তো এই পটেনশিয়াল এনার্জিটা রিলিজ হয়েই যখন এটা সেন্টারে পৌঁছাবে বা কোনো একটা পয়েন্টে পৌঁছাবে, তখন এই পটেনশিয়াল এনার্জিটাই রিলিজ হয়ে কাইনেটিক এনার্জিতে ফর্ম করবে। তো আমাদের এখন ফার্স্ট অফ অল বের করতে, তো আমরা যদি পটেনশিয়াল এনার্জি টোটাল এইখান থেকে স্টার্ট থেকে এন্ড পর্যন্ত কি পরিমাণ পটেনশিয়াল এনার্জি রিলিজ হয়েছে বা কতটুকু চেঞ্জ হয়েছে সেটা বের করতে পারি, সেটা সমান সমান হাফ ম্যাস অফ ইলেকট্রন ভি স্কোয়ার। এটা দিয়ে দিলে এই ভি এর ভ্যালুটা আমরা বের করে ফেলতে পারবো, যেটা আমাদের প্রবলেমে চাইছে। তো আমাদের এখন মেইন যেটা করতে হবে যে ডেল্টা ইউ বা পটেনশিয়াল চেঞ্জ বের করতে হবে। দ্যাট ইজ একটা ইউনিফর্ম ডেন্সিটির চার্জ স্ফিয়ারে আমাদের বাইরে পটেনশিয়াল, সারফেসে পটেনশিয়াল, ভিতরে পটেনশিয়াল, এগুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করি। কারণ আমাদের ইলেকট্রনটা এই জিনিসটা কি করছে, বাইরে থেকে সারফেসে আসছে, তারপর ভিতরে গেছে। এখন আমরা যেটা দেখি যে একটা চার্জ স্ফিয়ার, এটা অনেক সময় দেখা যায় কি অনেকের মুখস্থ হয়ে গেছে এটা করতে করতে, যে চার্জ স্ফিয়ারের বাইরে, ভিতর, এমনকি ভিতরেও পটেনশিয়ালটা কত হয়। তো আমরা যদি বাইরে বেসিক্যালি এটা যদি এটার ভিতর ইন টোটাল চার্জ কিউ থাকে, তাহলে আর এটার রেডিয়াস হলো আর, বাইরে যদি আর জাস্ট স্মলার রেডিয়াসের একটা আমি গাউসিয়ান সারফেস এনক্লোজ করি। আমরা গাউস ল দিয়ে জিনিসটাকে, আমরা যেহেতু জিনিসটা সিমেট্রিক, আমরা গাউস ল অ্যাপ্লাই করবো, কারণ গাউস ল দিয়ে ইলেকট্রিক ফিল্ড বের করা মানে কি সিমেট্রিকে ইউজ করা। তো স্মলার রেডিয়াসের একটা আমরা গাউসিয়ান সারফেস এনক্লোজ করলাম, আমরা কি দেখতে পাচ্ছি যে ই ইন্টু এই ওইটার এরিয়া, গাউসিয়ান সারফেসটার এরিয়া, দ্যাট ইজ কত, 4 পাই আর স্কোয়ার সমান সমান এটা যতটুকু চার্জ এনক্লোজ করে, এটা কতটুকু চার্জ এনক্লোজ করতেছে, টোটাল কিউ। এই কিউ চার্জ হলো আমার যে স্ফিয়ারের ভিতরে অবস্থিত টোটাল চার্জ, এটা ডিভাইড বাই এপসিলন 0। ওকে, তো এখন যেটা দেখা যাচ্ছে যে, আচ্ছা আমরা যেটা করছি যে গাউস লতে বেসিক্যালি ই ডট ডি এ, এটার ডট প্রোডাক্টের ক্লোজ সারফেসে ইন্টিগ্রেশন নেয়। এখন যেটা দেখতেছি যে আমরা যে আমার আঁকাটা খুবই জঘন্য হয়েছে, বাট স্মলার রেডিয়াসের যে স্ফিয়ারটা, সেই স্ফিয়ারটা আসলে আমি মেইন স্ফিয়ারটার সাথে কনসেন্ট্রিক করে নিচ্ছি, মানে দুইটার সেন্টার সেম, খালি বাইরের আমার গাউসিয়ান সারফেসটা সাইজে বড়। এই জন্য যেটা হয়েছে যে প্রত্যেকটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু সেম, কারণ সবগুলোই সেন্টার থেকে একই ডিস্টেন্সে আসছে রেডিয়ালি, আর প্রত্যেকটায় ডট প্রোডাক্ট ই এর সাথে এরিয়ার ডট প্রোডাক্ট কি হচ্ছে যে একদম অ্যালাইন্ড, মানে এরিয়া ভেক্টরটারও যেহেতু একটা স্ফিয়ারে যে কোনো সারফেস, যে কোনো পয়েন্টে এরিয়া ভেক্টরটা রেডিয়ালি আউটওয়ার্ডস, আর ইলেকট্রিক ফিল্ডটাও প্রত্যেকটা পয়েন্টে রেডিয়ালি আউটওয়ার্ডস। তো যেটা দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ডি ফ্লাক্স ধরা যাক সমান সমান ই ডট ডি এ সব জায়গায় সেম। হ্যাঁ, দ্যাট ইজ ডট প্রোডাক্টটা উঠে টোটালটা চলে আসছে, আর ইটাও, ই এর ভ্যালুটাও সব জায়গায় কনস্ট্যান্ট। তাহলে আমরা জাস্ট ইন্টিগ্রেশনটাই, ই যেহেতু কনস্ট্যান্ট, ইটাকে আমরা ইন্টিগ্রেশনে বাইরে নিয়ে আসি, আর আমরা জাস্ট কি করলাম, স্ফিয়ারটার সারফেস, ছোট ছোট যে পিস সারফেস, এই সারফেসগুলোকে আমরা অ্যাডাপ্ট করছি। তাহলে একটা স্ফিয়ারের যদি সকল আউটার সারফেস অ্যাড করি, তাহলে আমরা কত পেলাম, 4 পাই আর স্কোয়ার। আর ই এর ভ্যালু কত এটা আমরা জানি না, বাট অ্যাটলিস্ট এটা জানি যে ই এর ভ্যালু সব পুরো জায়গাটায় ইউনিফর্ম, যেহেতু সিমেট্রি, এই জন্য ইন্টিগ্রেশনের বাইরে কনস্ট্যান্টের মতো করে বের হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা এটুক তো একটু সাইড নোট টাইপের। আমরা মেইন কাজ যেটা করতেছিলাম, ই সমান সমান কি পেলাম, কিউ বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার। ওকে, তাহলে একটা চার্জ স্ফিয়ারের বাইরে স্মল আর ডিস্টেন্সে আমাদের ইলেকট্রিক ফিল্ড হলো এটা, আর সেটা কোন ডিরেকশন, সেটা হলো রেডিয়ালি আউটওয়ার্ডস ডিরেকশন। আচ্ছা, সেটা বুঝলাম। তাহলে এখন এটার সারফেসে ইলেকট্রিক ফিল্ড কত। এখন এই সেম গাউসিয়ান সারফেসটা যদি আমি আর সমান আর করতাম, তাহলে আমাদের গাউসিয়ান সারফেসটা একদম আমাদের স্ফিয়ারটার সারফেসের উপর পড়তো, তাও আমাদের গাউসিয়ান সারফেসটা টোটাল কত চার্জ এনক্লোজ করতো, ক্যাপিটাল কিউ চার্জ এনক্লোজ করতো।
দ্যাট ইজ আমাদের সবগুলো ক্যালকুলেশন পুরো ক্যালকুলেশনটা এক্স্যাক্টলি সেম থাকতো। তাহলে আমরা সারফেসেও ইলেকট্রিক ফিল্ডকে দেখতেছি যে এইটাই জাস্ট স্মল আরটার জায়গায় ক্যাপিটাল আর হবে। তাহলে সারফেস এবং সারফেসের বাইরে আমাদের ইলেকট্রিক ফিল্ড ই অফ আর কত হচ্ছে? টোটাল চার্জ 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার। ওকে, ওকে। তো এখন আমরা যদি এই ধরনের ইলেকট্রিক ফিল্ডে, এটা জাস্ট পয়েন্ট চার্জের মতো ইলেকট্রিক ফিল্ড, এই ধরনের ইলেকট্রিক ফিল্ডে আমরা যদি ভোল্টেজ মাপার চেষ্টা করি, অর্থাৎ R1 থেকে R2-তে আমরা যদি একটা জিনিসকে নিয়ে আসি, তাহলে আমাদের পটেনশিয়াল ডিফারেন্সটা কত হবে? ডেল ভি সমান সমান ই ডিআর মাইনাস, এটা সাপোজ R1 থেকে R2-তে নিয়ে আসছি। ওকে, তাহলে কত হচ্ছে? কিউ 4 পাই এপসাইলন নট dr বাই আর স্কোয়ার, এটা ইন্টিগ্রেশন, সামনে নেগেটিভ সাইন, R1 থেকে R2-তে যাচ্ছে। এখন এটা ইন্টিগ্রেশন করলে যেটা আসে যে এটা টু দি পাওয়ার -2 +1 করলে হয় -1, তাহলে -1টা এটা সামনে মাইনাসের সাথে যে কাটাকাটি হয়ে যায়, তাহলে হচ্ছে কি আলটিমেটলি 1/r। আর 1/r আর সামনে যে কনস্ট্যান্ট হবে যাবে ওগুলো আমরা লিখি এটা, আর এটা যাচ্ছে কোথায়? R1 থেকে R2। আচ্ছা, আমি কি ঠিক লিখছি নাকি? এক সেকেন্ড। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমাদের আলটিমেট অ্যান্সারটা কি? 1/4 পাই এপসাইলন নট 1/r1 মাইনাস, না 1/r2 মাইনাস 1/r1। ওকে, তো এখন যদি এই জিনিসটা যেটা দেখছি যে R1 আমাদের আসলে কি, R1 হলো 2r আর R2 হলো r, তাহলে আমাদের ডেল ভি কত আসে? 1/r বিয়োগ 1/2r, দিস 1 মাইনাস হাফ হাফ। তাহলে আমাদের পটেনশিয়াল ডিফারেন্স আসলো কত? 1/q/4 পাই এপসাইলন নট আর, আর সাথে একটা কত 1, এই যে 1/r-টাকে কমনলি বাইরে নিয়ে আসছে, সাথে কি থাকলো 1 মাইনাস হাফ, দ্যাট ইজ হাফ। তাহলে আমাদের এটা কত হলো? 4 দুগুণে 8। এখন যেটা হয়েছে যে এই পটেনশিয়াল রিলিজটা কখন হয়েছে? যখন আমার চার্জটা এই পজিশন থেকে কিসে আসছে? সারফেসে আসছে। এখন নেক্সট যেটা করছে, সে সারফেস থেকে সেন্টারে গেছে। তাহলে সারফেস থেকে সেন্টারে যাওয়ার সময় কি সেম জিনিস হবে নাকি ডিফারেন্ট হবে? এটা আমরা একটু টেস্ট করি। তো আমরা আবার একটা স্ফিয়ার আঁকি। ওকে, এখন সারফেসের যেহেতু ভিতরে ঢুকছে, সেন্টার যদি এটা হয়, আমি ভিতরে সাপোজ আর ডিস্টেন্সের একটা গাউসিয়ান সারফেস আমি এনক্লোজ করি, এটা হলো আর ডিস্টেন্সের। এখন দেখা যাচ্ছে যে এই গাউসিয়ান সারফেসটা কি করছে, যে টোটাল চার্জটাকে এনক্লোজ করতেছে না। তো এই গাউসিয়ান সারফেসটা টোটাল কত চার্জকে এনক্লোজ করতেছে? তো টোটাল যেহেতু চার্জ ভিতরে একদম ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কাইন্ড অফ ভিতরে যদি স্মল কিউ পরিমাণ চার্জ এনক্লোজ করে, তাহলে স্মল কিউ বাই বিগ কিউ সমান সমান, অথবা বেসিক্যালি যে পরিমাণ চার্জ এনক্লোজ করছে স্মল কিউ সমান সমান কি, চার্জ ডেন্সিটি ইনটু এই স্ফিয়ারটার এরিয়া, সেটা কি 4/3 পাই আর কিউ। ওকে, এখন সেই ডেন্সিটি, এই ডেন্সিটিটা কত? টোটাল চার্জ বাই টোটাল ভলিউম 4/3 পাই আর কিউব, এটা হলো ডেন্সিটি, আর এটার সাথে কি গুণ হয়েছে? 4/3 পাই আর কিউব। তাহলে আলটিমেটলি কি হলো? এই যে 4 পাই কাটা, তাহলে আমাদের যেটুকু চার্জ আমাদের এই গাউসিয়ান সারফেসটা এনক্লোজ করছে, সে আসলে কতটুকু? সে হলো কিউ বাই আর কিউব। এই আরটা হলো একটা কনস্ট্যান্ট, এই আরটা হলো আমাদের স্ফিয়ারের রেডিয়াস ইনটু আর কিউব। এই পরিমাণ চার্জ কি করছে? আমাদের গাউসিয়ান সারফেসটা এনক্লোজ করতেছে। ওকে, তাহলে এটা কি হচ্ছে? এখন আমরা যেটা এখানেও সেম সিমেট্রিক্যাল আর্গুমেন্ট অ্যাপ্লাই করে আমরা কি পাচ্ছি, যে সব জায়গায় ইলেকট্রিক ফিল্ড ইউনিফর্ম পুরো এরিয়াটায়। তাহলে ই আর ডিএ এর ইন্টিগ্রেশন সেটা কত হচ্ছে? ই 4 পাই আর স্কোয়ার সমান সমান, এখন যেটুক চার্জ এনক্লোজ করছে সেটা বাই এপসিলন নট।
তাহলে সেটা কি দেখতেছি, কিউ বাই আর কিউব এপসাইলন নট আর কিউব। তাহলে এই আর স্কোয়ার কি হচ্ছে, আর কিউবের সাথে কাটাকাটি হয়ে এখানে আর এর একটা লিনিয়ার টার্ম আসছে, ঠিক আছে। তাহলে আমাদের ভিতরে আসলে স্ফিয়ারের ভিতরে ইলেকট্রিক ফিল্ড কত, ই অফ আর, স্ফিয়ারের ভিতরে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো 4 পাই এপসাইলন নট আর কিউব ইন্টু আর। জিনিসটা ইন্টারেস্টিং যে স্ফিয়ারের ভিতরে ইলেকট্রিক ফিল্ড আর এর সাথে লিনিয়ার ভাবে বাড়তেছে। হ্যাঁ, তো এখন যদি আমরা স্ফিয়ারের ভিতরে এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে আমরা আমাদের চার্জটাকে মুভ করি, তাহলে ডেল্টা ভি কত হবে, ই এই ই ডট ডিআর মাইনাস, এটা সাপোজ আর ওয়ান থেকে আর টু তে গেছে, দ্যাট ইজ কি হলো, কিউ বাই 4 পাই এপসাইলন নট আর কিউব, এগুলো সবাই কনস্ট্যান্ট, আর ডিআর আর ওয়ান থেকে আর টু তে গেছে সাথে মাইনাস, সমান সমান কি হলো, মাইনাস কিউ বাই 4 পাই এপসাইলন নট আর কিউব আর স্কোয়ার বাই 2, এটা কোথায়, এটা হলো আর ওয়ান থেকে আর টু তে গেছে, ঠিক আছে। আর এটা সমান সমান কি হলো, কিউ বাই 4 পাই এপসাইলন নট আর কিউব আর সামনে মাইনাস, আর এই যে আচ্ছা এই টুটাকে আমি এটা আচ্ছা আমি পুরোটাই করি, আর টু স্কোয়ার বাই 2 বিয়োগ আর ওয়ান স্কোয়ার বাই 2, ঠিক আছে। এই জিনিসটাকে আমি প্রসেস করে কি লিখতে পারি, এই টুটাকে বাইরে আনি আর মাইনাসটাকে ব্র্যাকেটের ভিতরে নিয়ে যাই, আমি আলটিমেটলি কি লিখতে পারি যে মাইনাসটাকে ভিতরে নিয়ে যাই আর এই যে টুটাকে বাইরে এনে 4 2 8, আচ্ছা তাহলে কি হলো, আর ওয়ান স্কোয়ার বিয়োগ আর টু স্কোয়ার, হ্যাঁ কারণ মাইনাসটা ভিতরে চলে গেছে আর এই যে হাফ গুলো বের হয়ে গেছে। ওকে, তো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে সাইড নোট, আর ওয়ান যেটা হলো ইনিশিয়াল আর, সেটা এখন কি, সেটা হলো স্ফিয়ারের সারফেস, আর আর টু কত, 0, টুটা মিস করছে, আচ্ছা আর টু হলো 0 কারণ সেন্টারে চলে গেছে। তাহলে আমাদের পটেনশিয়াল এই সেকেন্ড যেই আমাদের জার্নিটা, এখানে পটেনশিয়াল ডিফারেন্স, পটেনশিয়াল রিলিজ কত হয়েছে, এটা আর আর স্কোয়ার, তাহলে এই যে নিচে আর কিউব উপরে আর স্কোয়ার কি হলো, এটা এটা গিয়ে এটা থাকলো। ওকে, তাহলে আমাদের এইখানে পটেনশিয়াল রিলিজ হয়েছে এটা, আর উপরে পটেনশিয়াল রিলিজ হয়েছে কত, যেটা বের করলাম হয়ে গেল এটা না, হ্যাঁ এটা, তাহলে কিউব 8 পাই এপসাইলন নট আর, এখানে কি হলো কিউ 8 পাই এপসাইলন নট আর। ওকে, তাহলে টোটাল পটেনশিয়াল এনার্জি রিলিজ কত হয়েছে, ওইটা প্লাস এইটা দুইটাই কিন্তু সেম আসতেছে আমাদের, যেটা দেখা যাচ্ছে। এটা আমার ক্যালকুলেশন মানে মিস্টেক হতে পারে, আমি অ্যান্সার আসলে আগে থেকে জানা নেই, এখানে বসে ক্যালকুলেট করলাম, এটা প্লাস এটা, দ্যাট ইজ আমাদের জিনিসটা ডাবল হয়ে গেল, আমাদের টোটাল ডেল ভি সেটা কত, কিউ বাই 4 পাই এপসাইলন নট আর। ওকে, এটা হলো আমাদের টোটাল পটেনশিয়াল বা পটেনশিয়ালের রিলিজ। ওকে, তো এখন যেটা দেখতে পাচ্ছি যে এটা হলো টোটাল পটেনশিয়ালের রিলিজ বা ভোল্টেজের রিলিজ। তো আমাদের টোটাল এনার্জি রিলিজ করতে হলে কি করতে হবে, পটেনশিয়াল জিনিসটা কি, পটেনশিয়াল জিনিসটা হলো কাইন্ড অফ টোটাল পটেনশিয়াল এনার্জি ডিভাইডেড বাই যেই চার্জটা মুভ করতেছে সেটা না। সেজন্য এখন আমরা তো চাচ্ছি টোটাল এনার্জি রিলিজ, কারণ টোটাল এনার্জি যেটুকু রিলিজ পেয়েছে সেটাই কাইনেটিক এনার্জিতে ফর্ম করছে। তাহলে আমাদের টোটাল এনার্জি রিলিজ যেটা হলো ডেল ইউ, তাকে পাওয়ার জন্য আমরা কি করতে হবে, এই যে ডেল ভি তার সাথে জাস্ট যেই চার্জটা আমরা মুভ করাচ্ছি সেই চার্জটাকে গুণ করে দিতে হবে, আর সেই চার্জটা হলো সেই চার্জটা হলো ইসের চার্জ, ইলেকট্রনের চার্জ, দ্যাট ইজ মাইনাস ই। আচ্ছা প্রবলেমটা কি ইলেকট্রনের চার্জ ছিল, এক সেকেন্ড ভুলে গেছি, হ্যাঁ মাইনাস ই। ওকে, আচ্ছা তাহলে মাইনাস ই। ওকে, তো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের সিস্টেমটা এনার্জি, টোটাল এনার্জি সমান সমান কি, কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি। আচ্ছা এটা ডেল ভি লিখছি, এটা আসলে যেহেতু ই গুণ করছে এটা ডেল ই হয়ে যাবে। ওকে, তো এখন টোটাল এনার্জি কনজার্ভড, দ্যাট ইজ কাইনেটিক এনার্জি চেঞ্জ প্লাস পটেনশিয়াল এনার্জি চেঞ্জ সমান টোটাল এনার্জি চেঞ্জ, এই টোটাল এনার্জি চেঞ্জটা কত, 0, ঠিক আছে। তাহলে কাইনেটিক এনার্জির চেঞ্জ দ্যাট ইজ
কত হবে মাইনাস প্লাস পটেনশিয়াল এনার্জি চেঞ্জ সমান সমান কত বেসিক্যালি 0। পটেনশিয়াল এনার্জি চেঞ্জ আমরা কত দেখলাম মাইনাস কিউ ই 4πε0r। তাহলে কাইনেটিক এনার্জি চেঞ্জ যেটা কি ফাইনাল কাইনেটিক এনার্জি হাফ ইলেকট্রনের মাস ভি স্কয়ার, আর ইনিশিয়াল কাইনেটিক এনার্জি সেটা হতো 0। এটা কিউ ই বাই 4πε0r। ওকে, তাহলে আমাদের ইলেকট্রনের যে স্পিড এটা কি পাচ্ছি, এটা ওই পাশে 2টাকে আবার গুণ করে এম ইটাকে নিচে নিয়ে আমরা পাচ্ছি হলো ভি সমান সমান কিউ ই বাই এটা 2πε0 ইলেকট্রনের ম্যাস আর এই টোটাল জিনিসটার রুট। এটা বেসিক্যালি আমাদের অ্যান্সার। তো আই হোপ ক্যালকুলেশন মিস্টেক যদি না হয় অ্যান্সার এটা আসার কথা। তো এটার কনসেপ্টটা সিম্পল, বাট ক্যালকুলেশনটা অনেক লং আর একটু বিরক্তিকর। তো এটা আমাদের সেকেন্ড প্রবলেম ছিল। এটা নিয়ে কার কোনো যদি কোশ্চেন থাকে, এটা নিয়ে একটু নার্ভাস ছিলাম কারণ আমি পটেনশিয়ালের হিসাব করতে গিয়ে অলওয়েজ একটু সাইনটাই উল্টাপাল্টা করে ফেলি। ইলেকট্রিক ফিল্ডের সামনে একটা নেগেটিভ সাইন, আবার লিমিট বসানো আরেকটা মানে প্লাস মাইনাস উল্টাপাল্টা হয়ে যায়। তো এটা নিয়ে একটু এসেছিল, বাট আই হোপ লাস্ট পর্যন্ত মিলছে। তো কার কোনো কমেন্টস না থাকলে আমরা দেখি নেক্সট প্রবলেমটা ট্রাই করি। ওকে, এই যেমন এটা হলো একটা সার্কিট প্রবলেম। এই প্রবলেমটাও মনে তো হচ্ছে সিম্পল, দেখি করে দেখি। ওকে, এখানে কি বলছে, এই প্রবলেমটা আমি ঠিক অ্যান্সার জানি না, বাট এটা যদি আমার কাছে আসতো আমি কিভাবে ইয়া করতাম। আমার কাছে প্রথমে উইয়ার্ড লাগতো যে বলছে কি 8 ওহম রোধের স্থানে কত ওহম রোধ থাকা উচিত যেন তাপীয় ক্ষমতা বা রোধটার যে পাওয়ার কনজিউম পাওয়ারটা ম্যাক্সিমাম হয়। এটা একটু উইয়ার্ড লাগছে, যেমন মানে ঠিক জানি না যে আমি করব, বাট অ্যান্সার মিলবে কিনা। কারণ রোধটার মান বলে দিছে 8 ওহম, আবার বলছে এটার মান কত হলে সেটা ম্যাক্সিমাম হবে। আমি এক্সপেক্ট করছিলাম যে রোধটার মান জাস্ট যদি বলা না থাকতো, যদি একটা ভ্যারিয়েবল আর বা কিছু একটা দেওয়া থাকতো, তারপর বলা হতো যে আর এর মান ম্যাক্সিমাম কত হলে এইখানে ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেট হবে। এটা হলে করা যেত। আমি বেসিক্যালি তাও ওইভাবেই করি। ধরা যাক এই সার্কিটটা আমরা রিড্র, আচ্ছা সার্কিটটা রিড্র করার ঝামেলা করার দরকার নেই, আমরা এখানেই জাস্ট 8 ওহমটাকে জাস্ট আর বানাই দিই, ঠিক আছে। তো আমরা যেটা দেখবো, আমি প্রবলেমটা যদি আমি পাইতাম, আমার মাথায় এটা আসতেছে যে আমি আর এর ম্যাক্সিমাম ভ্যালু বের করব যেন এখানে ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেট হয়। তো ফার্স্ট অফ অল যেটা দেখছি যে আমি যদি এই রেজিস্টারটাকে বেসিক্যালি যেটা দেখছি কি এই রেজিস্টারটা আর এই রেজিস্টার এরা দুজন প্যারালাল। হ্যাঁ, যদিও এখানে দুইটা ব্যাটারি, অর্থাৎ আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স টোটালটা এভাবে বের করতে পারতেছি না, বাট আমরা এই ব্রাঞ্চ দিয়ে আমাদের মেইনলি লাগবে কি এই ব্রাঞ্চ দিয়ে কারেন্ট কত ফ্লো হচ্ছে এই ব্রাঞ্চটা দিয়ে। তো এটা যদি আমি পাই তাহলে আমি আই স্কোয়ার আর ওইটার একটা ইকুয়েশন পাবো, ওইটা আমি ম্যাক্সিমাম কিভাবে করা যায় এটা আমি দেখার ট্রাই করব। তো এই ব্রাঞ্চে কারেন্ট পাওয়ার জন্য আমি দুইটাকে প্যারালাল করে একটা ব্রাঞ্চ করে ফেলি, পুরো সার্কিটটা একটা লুপের সার্কিট হয়ে যাবে, আমার হিসাবটা করতে সহজ হবে। কারণ টোটাল এই দুইটা এক করে ফেললে টোটাল আমরা কারেন্টটা পাওয়ার পর আমরা দুইটাই ওই কারেন্টটা কিভাবে ভাগ হয়ে যাচ্ছে এটা আমরা বের করতে পারবো। এইটার এটা প্যারালাল কেন, কারণ এই রেজিস্টারটাকেই আমরা যদি ঘুরাই এই পাশে আঁকি, এইটাকেই ঘুরাই আমরা এই পাশে আঁকি, তাহলে ক্লিয়ারলি দেখা যাচ্ছে এটা প্যারালাল। আর রেজিস্টারটাকে আমি একই তারের এখানে লাগাচ্ছি নাকি ওখানে লাগাচ্ছি এটা দিয়ে কিছু ম্যাটার করে না। হ্যাঁ, এই জন্য আমরা কাইন্ড অফ দেখতে পারি যে দুইটা আসলে প্যারালাল। তো এখন যেটা করি যে এই দুটো প্যারালাল ভাবে অ্যাড হয়ে আসলে কি হবে, এটা হলো 5, তাহলে 1 টোটাল রেজিস্ট্যান্স, এটা সাপোজ ধরা যাক আর প্রাইম, সেটা কি হবে 1/5 প্লাস 1/r, এটার টোটালটা ইনভার্স, দ্যাট ইজ 5r ডিভাইড বাই 5 প্লাস r। ওকে, এটা হলো আর প্রাইম। তাহলে আমাদের সার্কিটটা কি কেমন হয়ে গেল, সার্কিটটা হলো বেসিক্যালি একটা লুপের একটা সার্কিট। এটা হলো আর প্রাইম, এটা হলো 10 ওহম, মানে বাকিগুলো ভ্যালু যা আছে তাই। ওকে, তো ঠিক আছে না? হ্যাঁ, আচ্ছা, এখন যেটা আমরা করতে চাচ্ছি যে এই লুপে
কারেন্ট কতটুকু ফ্লো হচ্ছে সেটা আমরা বের করব। এই লুপে যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেটাই এই ব্রাঞ্চে টোটাল কারেন্ট যেটা ফ্লো হচ্ছে। হ্যাঁ, তো এখন এই লুপে যেটা যদি আমরা অনেকে মেশ ফর্মুলা বলে জানি বা মেশ অ্যানালাইসিস বলে জানি, আমরা যদি একটা, অথবা বেসিক্যালি এটা যেহেতু একটা সিঙ্গেল লুপ, মেশটা শত কিছু বলার দরকার নেই, এখানে বেসিক্যালি কারশফস লুপ রুল যদি আমরা ইউজ করি বা কারশফস ভোল্টেজ ল কেভিএল অ্যাপ্লাই করি, আমরা কি পাবো, যে সাপোজ এই পয়েন্ট থেকে ঘুরে এসে এই পয়েন্টে আসবো, ঠিক আছে। এই পয়েন্ট থেকে আমরা যদি এখানে যাই, ভোল্টেজ রাইজ হলো, কারণ ব্যাটারি নেগেটিভ সাইড থেকে পজিটিভ সাইডে যাচ্ছি, তাহলে 15, এটা হলো 15 ভোল্টের ব্যাটারি। এখান থেকে এইখানে কি করলো, আমি সাপোজ কারেন্টকে ট্রেস করতেছি, তো এখান থেকে এখানে কি করলো, কারেন্টটা তার ভোল্টেজ লুজ করলো, কারণ সে একটা রেজিস্টার ভিতর দিয়ে গেছে। রেজিস্টার হায়ার থেকে লোয়ার ভোল্টেজে কারেন্ট ফ্লো করে, তাহলে একটা ভোল্টেজ ড্রপ হলো। সেটা কি, সেটা হলো I ইন্টু 10I, ওকে, 10I। আর কারণ রেজিস্টারটার ইয়া হলো 10 ওহম। তারপর এখানে আবার কি হলো, একটা ব্যাটারি লোয়ার পটেনশিয়াল থেকে হাই পটেনশিয়াল গেছে, এর ভোল্টেজ রাইজ হয়েছে প্লাস 15। তারপর এখান থেকে এইখানে কি হয়েছে, আবার একটা রেজিস্টারকে ক্রস করছে, দ্যাট ইজ মাইনাস আর প্রাইম আই আর প্রাইম, হ্যাঁ, করে আবার আগের পজিশনে পৌঁছেছে, দ্যাট ইজ সমান সমান 0। ওকে, তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এইটাকে আমরা একটু নাড়াচাড়া করবো, 15 15 30, তাহলে আমরা যেটা দেখছি যে I ইন্টু কি আর প্রাইম প্লাস 10 সমান সমান 30, হ্যাঁ, I ইন্টু আর প্রাইম প্লাস 10 সমান 15 হ্যাঁ, তো I সমান সমান 30 বাই আর প্রাইম প্লাস 10। ওকে, এটা আমি বুঝতে পারলাম। এখন এই টোটাল আইটা কি হয়েছে, এই টোটাল আইটা আসলে এই ব্রাঞ্চটায় গেছে এবং এই ব্রাঞ্চটায় গেছে, মানে এই টোটাল আইটা এখান থেকে দুইটা প্যারালালি কানেক্টেড রেজিস্টার ভিতর দিয়ে ডিভাইডেড হয়ে গেছে। তাহলে কাইন্ড অফ যেটা বলে যে কারেন্ট ডিভাইডার ফর্মুলা, সেটা এই কারেন্ট ডিভাইডার ফর্মুলা, ভোল্টেজ ডিভাইডার ফর্মুলা, এগুলো আমার ডিরেক্ট আসলে মনে থাকে না, বাট আমরা যেভাবে মনে রাখতে পারি সেটা কি, দেখা যাচ্ছে যে দুইটা রেজিস্টার প্যারালাল আছে, অর্থাৎ দুইজনেরই কি দুই পাশে ভোল্টেজ ডিফারেন্স সেম। অর্থাৎ ওইখান থেকে আমরা যদি আসি, তাহলে আমরা যেটা দেখতেছি যে ভি সমান কত, ভি সমান হলো আইআর, হ্যাঁ, তাহলে ফার্স্টের জনের ভিতর দিয়ে যদি কারেন্ট I1 যায়, আর ওর রেজিস্ট্যান্স কত ছিল, একজনের 5 আর একজনের R, ঠিক আছে, I1 ইন্টু 5I1 সমান সমান I2 R। আবার যেটা দেখছি যে I1 প্লাস I2 সমান সমান আমাদের টোটাল বের করা I। তাহলে আমরা যদি জাস্ট সাবস্টিটিউট করি I1টাকে, তাহলে আমি কি পেলাম, যে I মাইনাস I2, এটা। ওকে, I2 হলো আর এর ভিতর দিয়ে যাওয়া কারেন্ট, তাহলে I2 দ্বারাই হলো যে টোটাল আইটা আমি লিখি 5I হলো 30 আর প্রাইম প্লাস 30 আর প্রাইম প্লাস 10 আর প্রাইম প্লাস 10। আচ্ছা, আমি একটু ঝামেলা করে ফেলছি, মানে একটু ইজিয়ার ভাবে করা যায়। যেভাবে করছে, আচ্ছা এইভাবে এটা প্লাস I2 ইন্টু 5 প্লাস R, দ্যাট ইজ I2 সমান সমান 5I বাই 5 প্লাস R। আচ্ছা, তো এখন আর কি আর ছিল, হ্যাঁ আর ছিল, আচ্ছা ঠিক আছে, এটা আর ওটা 5, ঠিক আছে। ওকে, তো আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা যদি আমরা I এর ভ্যালুটা এখানে বসাই, তাহলে 5 6 কি হলো, সমান সমান থার্ড 3 5 15 150 আর প্রাইম প্লাস 10, সাথে কি হলো 5 প্লাস আর। ওকে,
এইটা বসলো। এখন আর প্রাইম আসলে কে ছিল? আর প্রাইম আবার 5r/5 + r। তাহলে দেখা যাচ্ছে, স্যার কিবোর্ডে চাপ পড়ছে। 150 5r 5 + r + 10 5 + r। এখন আমরা যদি 5 + r কে ওখানে ভিতরে নিয়ে যাই, তাহলে কি হলো? 5r প্লাস এই যে এই 5r আর এইটা কাটাকাটি হয়ে গেল, আর এই 5r 10 এর সাথে গুণ হলো। 10 এর সাথে গুণ হলে কি হবে? 50 + 10r। এটা সবাই ডিনোমিনেটর থাকবে আর ইসে থাকবে কে 150। ওকে, এটাকে সিম্পলিফাই করে আমরা কি লিখব? 150 বাই 15 10 আর 5 15 r প্লাস 50। আচ্ছা, এটা বের করলাম। এই জিনিসটা আসলে কে? এ হলো I2, অর্থাৎ সেকেন্ড রেজিস্টারের ভিতর দিয়ে যাওয়া কারেন্ট। তাহলে আমাদের সেকেন্ড রেজিস্টারের টোটাল আমাদের যেই পাওয়ার কনজিউমড হবে সেটা হলো কি I2 স্কোয়ার ইন্টু R। দ্যাট ইজ কি হবে? 150 স্কোয়ার, এটা একটা কনস্ট্যান্ট, আর এর সাথে কে কে গুণ থাকবে? R ডিভাইড বাই এদের ইসে যা আছে 15r প্লাস 50, এই টোটালটা স্কোয়ার। ওকে, তো এখন যেটা দেখতেছি যে যেটা বললাম যে প্রবলেমটা আসলে আমি আগে করি নাই, বাট এখন যদি আমি করি যে এই পাওয়ারটার যদি আমি ম্যাক্সিমাম চাই, তাহলে আমি যদি এটা করি ডিপি ডিআর সমান সমান 0, দ্যাট ইজ 150 স্কোয়ারটা নাই, তাহলে আমি যেটা করব যে আচ্ছা এটা যেটা, তাহলে এখন এটার ডিআর r/15r প্লাস 50, এই টোটালটার স্কোয়ার এটা। এখন যেটা দেখছি যে এটা যে ওই যে কি মানে ভগ্নাংশে ডেরিভেটিভের ফর্মুলা ওসব যদি অ্যাপ্লাই করি, দেখা যায় যে নিচে হাবিজাবি যাই থাকুক, এই টোটালটা যেহেতু সমান সমান 0, তাহলে লবে যেটা পাবো সেটা কাইন্ড অফ 0 হবে। হ্যাঁ, দ্যাট ইজ আর এর ডেরিভেটিভ dr r, এটার সাথে ওই যে 15r প্লাস 50 এটার হোল স্কোয়ার প্লাস dr 15r প্লাস 50 এটার হোল স্কোয়ার, এটার সাথে আর না সরি মাইনাস এটা সমান সমান 0। দ্যাট ইজ এটাকে বসে পাঠিয়ে দিলে এটা সমান সমান এটা। তাহলে এটা উপর এটাকে ডেরিভেটিভ করে জাস্ট 1 হয়ে যায়, আর এই যে এই হাবিজাবি যা আছে এগুলির পাশে, আর এটাকে যদি আমি আর দিয়ে ইয়া করি, তাহলে আর সাথে একটা আর আছে, তাহলে আমি আসলে কি পাই রাইট হ্যান্ড সাইডে? এটা হলো আর সাথে লাগবে 215r প্লাস 50, আর এটাকে আরেকবার ই করলে জাস্ট 15 পাবো ইন্টু 15। তাহলে আমি সবগুলোকে এক করলে 15 দুগুণে 30 30r ইন্টু এটা সমান সমান 15r প্লাস 50 এটার হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে 15r প্লাস 50 এর হোল স্কোয়ার, তাহলে আমি আলটিমেটলি কি পেলাম? এটাকে যদি পাশে নিয়ে যাই 15r প্লাস 50, এটাকে ওই পাশে নিয়ে গিয়ে আমি কমন নিব 15r প্লাস 50 এইটা, আর সাথে কি থাকলো বেসিক্যালি 15r প্লাস 50 মাইনাস 30r, এইটা টোটালটা সমান 0। এখন এইটা যদি 0 হয় তাহলে আর এর ভ্যালু নেগেটিভ হয়ে যায়, রেজিস্ট্যান্সটা নেগেটিভ হতে পারে না, তাহলে বাকি যেটা ওটা 0। তাহলে যেটা দেখছি যে 15 বিয়োগ 30, দ্যাট ইজ 50 মাইনাস 15 বিয়োগ 30, তাহলে কি থাকলো মাইনাস 15r সমান সমান 0। দ্যাট ইজ r সমান সমান কি পেলাম? 50/15 সমান সমান 5 দিয়ে কাটলে 3 × 15 5 × 50, এই যে এত ওহম। ওকে, দেখ বেরোলো কিছু একটা, আলহামদুলিল্লাহ।
আই হোপ অ্যান্সার এটা 550 হ্যাঁ। তো আই হোপ এইটা হলো ম্যাক্সিমাম ভ্যালু অফ আর, যেটার জন্য জাস্ট পাওয়ার ম্যাক্সিমাম দেখা যাচ্ছে, অ্যাটলিস্ট পাওয়ার এক্সট্রিমাম দেখা যাচ্ছে। তো পাওয়ার ডিপিডিআর 0 বসালে যেহেতু আমরা একটা অ্যান্সার পাচ্ছি আর চাইছি ম্যাক্সিমাম, তাহলে ম্যাক্সিমাম যদি এক্সিস্ট করে তাহলে এটাই ম্যাক্সিমাম হওয়ার কথা, মিনিমাম অ্যাটলিস্ট হওয়ার কথা না। হ্যাঁ, তো এইভাবে আর কি একটু মানে একটু বাজেট ক্যালকুলেশনের থ্রু গিয়ে এটা বের করে, এটা ইজিয়ার ওয়ে থাকার কথা। যদি কারেন্ট ডিভাইডার ফর্মুলাটা মনে থাকে, এটা আমি আসলে মানে এইখানে অ্যাট দ্য ইনস্ট্যান্ট লেখার জন্য কনফিডেন্ট না, একটু উল্টাপাল্টা করে ফেলতে পারি, বাট ওইটা অ্যাপ্লাই করলে এক স্টেপ ইজিয়ার হতে পারে। বাট এর চেয়ে বেটার একদম মানে এক্সট্রিম কোনো সুবিধা বা ফাস্টার পাওয়া যাবে না। বাট এর চেয়ে কোনো বেটার ওয়ে থাকলে, তোমাদের আইডিয়া থাকলে তোমরা কমেন্টে বলতে পারো। আচ্ছা, আমাদের নেক্সট প্রবলেম কই। আচ্ছা, এই প্রবলেমটা আমার কাছে ইন্টারেস্টিং লাগছে, এটা আমরা ট্রাই করি। আচ্ছা, এই প্রবলেমটা মানে মতো দেখতে একটা কঠিন প্রবলেম মনে হয়, একদমই এফওতে আসছিল, ঠিক আছে, বাট ফিগারটা এরকম, বাট এর চেয়ে মাচ কমপ্লেক্স ছিল। এখন এই প্রবলেমটা মনে হয় না ওটার মানে মতো, আমি যেটা পড়ে মনে হলো যেটা মোটামুটি সহজ হওয়ার কথা। এখানে কি বলছে দেখি, একটু বড় করি। এখানে বলছে দুইটা আইডেন্টিক্যাল প্লেট আছে, যেটা ছবিতে বেসিক্যালি দেখা যাচ্ছে। তিনটা প্লেট, তাদের নাম দেওয়া হয়েছে আলফা, বিটা, গামা। একটা প্লেটে মাইনাস কিউ, একটা প্লেটে প্লাস কিউ, আর মাঝখানেটায় প্লাস স্মল কিউ চার্জ আছে। আর মাঝখানে দুইটা ডিস্টেন্স ওই যে লেখা আছে ডি। তো এখন যেটা বলা আছে যে অ্যালফা আর বিটা প্লেট দুইটা ফিক্সড, আর গামা প্লেটটা একদম ফ্রিলি ডানে বামে মুভ করতে পারে। এখন যেটা করব যে বেশ কিছু ঘটনা ঘটছে। কি হয়েছে যে গামা প্লেটটাকে ছেড়ে দেওয়া হয়েছে, সে বিটা প্লেটটার সাথে বাড়ি খাইছে। যখন বাড়ি খাইছে তাদের মধ্যে একদম ফুল চার্জের হয়েছে, চার্জের আদান প্রদান হয়েছে বেসিক্যালি। আর সেটা হওয়ার পর ইলাস্টিক কলিশনে সেটা আবার সে ফেরত গেছে। আর তাদের ম্যাচ দেওয়া আছে। আচ্ছা, সারফেস এরিয়া হলো এস, আর এটাকে আলফা কে ফিক্সড। assume collision will be elastic. আচ্ছা, neglect the gravitational force, boundary effects, assume charge has enough time to redistribute. হ্যাঁ, redistribute between plates beta and gamma during the collision. আচ্ছা, তো আমরা কাইন্ড অফ ইমাজিন করতে পারি যে এখানে যেহেতু বলে দেওয়া আছে যে ক্যাপিটাল কিউ সবই পজিটিভ চার্জ, বাট ক্যাপিটাল কিউ কি স্মল কিউ চেয়ে বেশি। এখানে যেটা দেখছি যে মানে গ্রেটার নেগেটিভ চার্জ আছে, সেজন্য এইটার অ্যাট্রাকশনে আমাদের গ্যামা প্লেটটা ফার্স্টে এখানে আসছে, এখানে এসে যখন বাড়ি খাইছে তখন চার্জের একটা রিডিস্ট্রিবিউশন হয়েছে। তারপর যেটা হয়েছে যে এটা ইলাস্টিক কলিশনে এদিক চলে যাওয়ার কথা বা কিছু একটা হওয়ার কথা। তা ফার্স্ট কোয়েশ্চেন জিজ্ঞেস করছে যে হোয়াট ইজ দ্য ইলেকট্রিক ফিল্ড E1 acting on the plate gamma before the collision with the plate beta. আচ্ছা, তার মধ্যে এইখানে জাস্ট কি ইলেকট্রিক ফিল্ড সেটা আমাদের করতে হবে, সেটা নিয়ে চিন্তা করতে হবে। এখন আমরা যেটা জানি যে বাউন্ডারি এফেক্টকে নেগলেক্ট করতে বলছে, অর্থাৎ জিনিসটা কাইন্ড অফ একটা ইনফিনিট প্লেনের মতো। এবং বাউন্ডারি এফেক্টকে নেগলেক্ট করলে আমরা যেটা জানি যে একটা ইউনিফর্মলি চার্জড প্লেনে, যেটা সাপোজ চার্জ ডেন্সিটি সিগমা, এটাই যদি আমি এটার জন্য কি ধরনের ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়, এটা যদি আমি একটা গাউসিয়ান সারফেস এনক্লোজ করি বাউন্ডারি এফেক্টকে নেগলেক্ট করে, তাহলে যেটা দেখতে পারবো যে বাউন্ডারি এফেক্টকে নেগলেক্ট করলে এখানে একদম ইলেকট্রিক ফিল্ডটা কি হবে যে ইউনিফর্মলি আপওয়ার্ডস ডিরেকশনে যাবে। কারণ প্রত্যেকটা একটা সিঙ্গেল চার্জ কি করে, তার চারদিকে রেডিয়ালি ইলেকট্রিক ফিল্ড থ্রো করে, বাট এখানে প্রত্যেকটা চার্জের এই প্লেন বরাবর চারদিকেই সেম চার্জ আছে, যারা কাইন্ড অফ এই চার্জটার জন্য যে স্ফেরিক্যাল ইলেকট্রিক ফিল্ড সেটাকে চারদিক থেকে কাইন্ড অফ চুপসে দিচ্ছে। আমরা যদি একটা সাপোজ একটা অরেঞ্জকে
হাতের মুঠায় নিয়ে একদম চাপ দিই, তাহলে এটার জুস উপর নিচ দিয়ে বের হয়ে যাবে। হ্যাঁ, তো এটাও এরকম ভাবে কাইন্ড অফ সাইডে বামে সব ইলেকট্রিক ফিল্ডগুলো ক্যান্সেল আউট হয়, থাকে জাস্ট উপরের আর নিচের দিকের ইলেকট্রিক ফিল্ডগুলো। এখন যেটা দেখা যাচ্ছে যে এই ইলেকট্রিক ফিল্ড চার্জ ডিস্ট্রিবিউশনটা যেহেতু ইউনিফর্ম, সেজন্য ইলেকট্রিক ফিল্ডটাও ইউনিফর্ম। তাহলে আমাদের আর এই সিলিন্ডারটার সাইড সারফেস দিয়ে কোনো ধরনের ইলেকট্রিক ফিল্ড পাস হচ্ছে না, সবগুলোই এই প্লেন সারফেস দিয়ে পাস হচ্ছে। তাহলে প্লেন সারফেসটা যদি, আর যেহেতু ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, তাহলে ই ডট ডি এ। আরেকটা জিনিস যেটা দেখতে পাচ্ছি যে এরিয়া ভেক্টর আর ইলেকট্রিক ফিল্ড দুইটাই অ্যালাইন্ড। এই এরিয়াটা ইলেকট্রিক ফিল্ডটা এরিয়াটাকে পারপেন্ডিকুলারলি ইন্টারসেক্ট করছে, তাহলে ডট প্রোডাক্টটা জাস্ট পুরোপুরি অ্যাপ্লাই হবে, অর্থাৎ cos θ 0 হবে। এটা যখন আমরা ইন্টিগ্রেট করতেছি, ইলেকট্রিক ফিল্ড আবার যেটা দেখলাম যে ইউনিফর্ম, তাহলে ইলেকট্রিক ফিল্ডটাকে কনস্ট্যান্ট ধরে বাইরে নিয়ে যাচ্ছি। আর তাহলে আমরা যেটা এইটাকে আমরা ইন্টিগ্রেট করলে জাস্ট আমরা এই সিলিন্ডার যেটা নিচ্ছি এটার এরিয়া পাবো। এই সিলিন্ডারটার এরিয়া হলো এটা। আর একটা জিনিস হলো যে আমরা গাউস ল অলওয়েজ অ্যাপ্লাই করে একটা ক্লোজড বডির উপর। হ্যাঁ, তো ক্লোজড বডির সকল সারফেসে যত মোট নেট ফ্লাক্স, এখন যেটা দেখা যাচ্ছে যে এই সিলিন্ডারটা আমাদের গাউস ল অ্যাপ্লাই করতে হলে সিলিন্ডারটা একটা ক্লোজ সিলিন্ডার হতে হবে, একটা হাফ কাটা সিলিন্ডার হওয়া যাবে না। এটা যদি ক্লোজ সিলিন্ডার হয়, ঠিক আছে, এটার সাইড সারফেস দিয়ে কোনো ইলেকট্রিক ফিল্ড পাস করছে না, বাট উপর সারফেস দিয়ে যদি ইলেকট্রিক ফিল্ড বা ফ্লাক্স পাস করে, নিচের সারফেস দিয়ে অবশ্যই সেটা পাস করবে। হ্যাঁ, তাহলে উপর সারফেস দিয়ে যদি ফ্লাক্স এটা হয় আমাদের আর্গুমেন্টে, নিচের সারফেস দিয়ে দেখা যাচ্ছে যে নিচের সারফেসের এরিয়া ভেক্টরও নিচের দিকে আর ইলেকট্রিক ফিল্ডটাও নিচের দিকে, সেখানেও ডট প্রোডাক্ট দুইটাই কি হবে, ই এ হবে। আর একই আর্গুমেন্টে যেহেতু ই নিচেও ইউনিফর্ম, এখানেও জাস্ট সবই ই, মানে নিচের সারফেস দিয়ে যাও ইলেকট্রিক ফিল্ডটা ই হবে। তাহলে আমাদের ক্লোজড গাউসিয়ান সারফেসের টোটাল ইলেকট্রিক ফ্লাক্স কত, ইএ প্লাস ইএ টু ইএ। ওকে, তো এইটার সমান সমান কি, এটা যেই পরিমাণ চার্জ এনক্লোজ করে। সারফেস চার্জ ডেন্সিটি যদি সিগমা হয়, আর এইটার এরিয়া হলো এইটার এরিয়া, যেহেতু এটা একটা সিলিন্ডার, তাহলে এইটার সিলিন্ডারটা যে প্লেনার সারফেসের এরিয়া, সেইটুকু এরিয়াই সিলিন্ডারটা আমাদের চার্জ সারফেসে এনক্লোজড করে বা কেটে রাখে। তাহলে যেটুকু এরিয়া এনক্লোজ করে সেটা হলো এ। তাহলে সিগমা ইন্টু এ হলো আমাদের যেটুকু চার্জ আমাদের সিলিন্ডারটার ভেতরে এনক্লোজড হলো, সেটা ডিভাইড বাই এপসাইলন নট। তাহলে যেটা দেখা যাচ্ছে এ হলো কেটে যাচ্ছে, তাহলে আমাদের ইলেকট্রিক ফিল্ড কত পাই, সিগমা বাই 2 এপসাইলন নট। এটা অনেকের কাইন্ড অফ ফর্মুলার মতো মনে থাকে, বাট ফর্মুলাটা একটু ডিরাইভ করে দেখলাম যে একটা ইউনিফর্ম চার্জ একটা প্লেনে ইলেকট্রিক ফিল্ড কত হয়। আচ্ছা, এখন যেটা দেখতেছি যে এটা যদি আমরা নেক্সট ইউজ করি যে এটা হলো একটা প্লেন, এটা একটা প্লেন, আর এটা হলো সেই থার্ড প্লেন। তো এই প্লেনটার জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড কত, আচ্ছা এটা কি বলছে, এটা মনে হয় অ্যালফা বলছে। হ্যাঁ, এটা অ্যালফা, এটা বিটা, এটা গামা। এই এখন যে আরেকটা জিনিস যেটা দেখলাম যে ইলেকট্রিক ফিল্ড কি ডিস্টেন্স বা হাইট এটার সাথে কোনোভাবে রিলেটেড না, মানে ইলেকট্রিক ফিল্ড এই পুরো স্পেসটাই একদম ইউনিফর্ম, যেটা হলো জাস্ট চার্জ ডেন্সিটিটার উপরে ডিপেন্ডেন্ট, আর কোনো কিছুর উপর। তাহলে আমাদের এইখানে অ্যালফা প্লেটের জন্য ইলেকট্রিক ফিল্ড কত হবে, অ্যালফা প্লেটের জন্য ইলেকট্রিক ফিল্ড হবে হলো সিগমা অফ অ্যালফা 2 এপসাইলন নট প্লাস বিটা প্লেটের জন্য সিগমা অফ বিটা 2 এপসাইলন নট। এটা হলো আমাদের টোটাল ইলেকট্রিক ফিল্ড, সেটাকে চাইছে হলো A1। হ্যাঁ, সেটাকে চাইছে E1। ওকে, আচ্ছা সেটাকে চাইছে E1। তো আর যেটা বলছিলাম, আচ্ছা এখন আমরা এই দুজনকে ক্যালকুলেট করে ফেলি। সিগমা অফ অ্যালফা কি, এটা হলো আমাদের সারফেস এরিয়া হলো এস, চার্জ হলো মাইনাস কিউ, তাহলে হলো মাইনাস কিউ বাই এস। সিগমা অফ বিটা হলো এখানে হলো চার্জ প্লাস স্মল কিউ আর এরিয়া হলো সেম, তাহলে এখানে আমাদের এটা হলো কিউ এস। ওকে, আচ্ছা এগুলো আমরা এখানে বসাই, আমাদের নেট ইলেকট্রিক ফিল্ডটা তাহলে আসতেছে এটা বেস, এটা বেস। হ্যাঁ, নেট ইলেকট্রিক ফিল্ড আসতেছে কিউ মাইনাস কিউ বাই এস, আর এই যা আছে 2 এপসাইলন নট, এটা সেম। হ্যাঁ, আচ্ছা আমরা যেটা দেখছি যে
যেহেতু এইটা এই কিউটা স্মল, তাহলে আমরা জিনিসটাকে একটু ইনটুইটিভলি লিখি কিউ মাইনাস কিউ বাই টু, এইটা এস, আর এই মাইনাস চিহ্নটাকে সামনে নিয়ে আসি। তাহলে আমরা যেটা বলছি যে এই ভ্যালুর ইলেকট্রিক ফিল্ডটা আছে আমাদের ওই প্লেটের উপর নেগেটিভ, মানে কোন ডিরেকশনে, বাম দিকের ডিরেকশনে। ঠিক আছে, এটা আমরা আরেকটু ক্লিয়ার করে বলে দিতে পারি। আমাদের যে ফিগারটা আছে এই ফিগারটায় আমরা এক্স ডিরেকশনটাকে এইভাবে পয়েন্ট আউট করে ফেলি। তাহলে আমাদের ইলেকট্রিক ফিল্ডটাকে আমরা ভেক্টরিয়া করে আমরা জাস্ট এক্স হ্যাট বলে দিতে পারি। তাহলে আমাদের নেট ইলেকট্রিক ফিল্ড হবে মাইনাস এক্স হ্যাট। তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ইলেকট্রিক ফিল্ডটা ভ্যালু এইটা, আর পয়েন্ট কোথায় করতেছে, বাম দিকে করতেছে। হ্যাঁ, ওকে, এটা আমাদের E1 এর অ্যান্সার, সরি Q1 এর অ্যান্সার। আর Q2 তে কি বলছে না, বি পার্টে যে আচ্ছা, what are the charges of the plates QB beta and Q gamma after the collision? এটা আমরা যদি একদম কমন সেন্সে চিন্তা করি যে কি হয়েছে, এই প্লেটটার চার্জ হলো কিউ, আর এই প্লেটটার চার্জ হলো কিউ। এরা দুজন যদি কোলাইড করে, এই দুইটা কি কন্ডাক্টর, দুইটা কন্ডাক্টরের ভিতরে এরকম ডিফারেন্ট চার্জ আছে, তারা যদি কোলাইড করে তাহলে তাদের চার্জটা কিভাবে ডিস্ট্রিবিউট হবে। এটা দেখা যাচ্ছে যে এই প্লেটটার গঠন আর এই প্লেটটার গঠন সেম। আমরা একদম কমন সেন্স দিয়ে যেটা মাথায় আসে যে টোটাল যে দুজনের মধ্যে চার্জ, সেটা দুজনের মধ্যে একদম সেম ভাবে ডিভাইড হয়ে যাবে। দ্যাট ইজ এর মধ্যে যাবে কিউ প্লাস কিউ বাই, আচ্ছা এখানে কিউ প্লাস কিউ বাই টু, আর ওর মধ্যে যাবে কিউ প্লাস কিউ বাই টু, দুজনের মধ্যে এই সেম চার্জটা যাবে। আচ্ছা, তো এটা কাইন্ড অফ, এটা কেন যাবে, কারণ আমরা যেটা জানি যে দুইটা কন্ডাক্টর, আচ্ছা দুইটা কন্ডাক্টর, সাপোজ এই একটা কন্ডাক্টর, এই একটা কন্ডাক্টর, দুইটা কন্ডাক্টর যখন কানেক্টেড হয়ে যায়, দ্যাট ইজ কন্ট্যাক্টে চলে আসে, তখন কি এই দুইটা কন্ডাক্টর মিলে একটা কন্ডাক্টর হয়ে গেল না? এটা কি টোটাল একটা কন্ডাক্টর হয়ে গেল। ঠিক আছে, তো দুইটা বল, সাপোজ দুইটার মধ্যে ডিফারেন্ট চার্জ আছে, দুইটা যখন কন্ট্যাক্ট করলাম একটা কন্ডাক্টর হয়ে গেল। আর আমরা যেটা জানি যে একটা কন্ডাক্টরের পুরো সারফেসে অ্যান্ড অভ্যন্তরে ভোল্টেজ সেম থাকে। তো এখন এই এই কি বলে, দুইটা আমরা যদি সেম দুইটা লোহার বল নেই, একটাই আমরা কিউ চার্জ রাখলাম, একটা কিউ চার্জ রাখলাম, তাহলে এইটাই ভোল্টেজ আমরা যদি অসীম থেকে একটা চার্জ এটার সারফেসে আনি, এটার ভোল্টেজ কত হবে, কে কিউ বাই আর। সেকেন্ডের ভোল্টেজ কত, কে কিউ বাই আর। হ্যাঁ, যেটা দেখতে পাচ্ছি ক্লিয়ারলি যে দুজনের ভোল্টেজ সেম নেই, বাট দুজনকে যখন আমরা কানেক্ট করব তখন দুজনের ভোল্টেজ কি হবে, একটা সিঙ্গেল কন্ডাক্টর হয়ে যাবে, দুজনের ভোল্টেজ এক্স্যাক্টলি সেম হয়ে যাবে। হ্যাঁ, দুজনের ভোল্টেজ সেম হবে কিভাবে, আমরা যেটা দেখছি দুজনের ভোল্টেজ ডিফারেন্ট কেন, কারণ তাদের কিউ ডিফারেন্ট। দুজনের ভোল্টেজ সেম হবে কিভাবে, তাদের কিউ সেম হয়ে যাবে। কিউ সেম হবে কিভাবে, বাইরে থেকে কি চার্জ আসবে না, তাদের নিজেদের মধ্যেই যে চার্জ আছে সেটা তারা কন্ট্যাক্টে এসে নিজেদের মধ্যে সমানভাবে ভাগাভাগি করে নেবে। হ্যাঁ, তাহলে এখানেও যেটা দেখছি যে দুইটা সেম সাইজের কন্ডাক্টরে যদি কানেকশন হয়, তাহলে এই জিনিসটা যদি হবে, তাহলে এই জিনিসটাও সেম এখানে হবে। দুইটা সেম গঠনের কন্ডাক্টিং প্লেট কানেক্টেড হয়েছে, তাদের টোটাল যে চার্জ সেটা সমান দুই ভাগে ভাগ হয়ে দুজনের মধ্যে ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে। তাহলে এটা আমরা পার্ট বি এর অ্যান্সার বলতে পারি। আচ্ছা, তো পার্ট সি হলো মেইন আসলে ইন্টারেস্টিং একটা জিনিস, সেটা হলো হোয়াট ইজ দ্য ভেলোসিটি ভি অফ দ্য প্লেট গামা আফটার দ্য কলিশন অ্যাট দ্য ডিস্টেন্স ডি ফ্রম দ্য প্লেট বিটা। আচ্ছা, তো শুরু করছিল এখান থেকে, সে এখানে গিয়ে কোলাইড করছে, যখন কোলাইড সেখানে গিয়ে ইলাস্টিক কলিশন করছে, আবার এই ইলাস্টিক কলিশনটা করার মাঝপথে তারা চার্জ ডিস্ট্রিবিউশন করছে, তারপর আবার তারা সে তার আগের পজিশনে গেছে। যখন মানে আমরা একটা জিনিস যে সেটা আগের পজিশনে যেতে পারছে, তার আগে থেমে যায় না বা কিছু হয়নি, সে তার আগের পজিশনে যখন গেছে তখন তার স্পিডটা আমাকে বের করতে হবে। আচ্ছা, এই থার্ড প্রবলেমটা ইন্টারেস্টিং, চলো আমরা দেখি কি করা যায়। ফার্স্ট অফ অল, যখন এই প্লেটের চার্জ, আচ্ছা ফার্স্ট অফ অল যখন ইলাস্টিক কলিশন হলো তখন কি হলো, একটা জিনিস যখন ইলাস্টিক কলিশন হয় তখন কি হয় যে এইটা ফিক্সড, একটা ফিক্সড ওয়ালে যখন একটা জিনিস বাড়ি খায়, তখন যেই স্পিডে
ওয়ালের সাথে এই ডিরেকশনে একদম পারপেন্ডিকুলার ডিরেকশনে হিট করে, এই স্পিড এই ভেলোসিটিটা জাস্ট উল্টে যায়। অর্থাৎ আর যেটা দেখছি যে গামা যেই প্লেটটা সে এই ডিরেকশনে গেছে, সে উপর নিচ অন্য কোনো ডিরেকশনে যায়নি, তাহলে তার যেই ডিরেকশনে তার জাস্ট কোলাইড করার আগ মুহূর্তে যেই স্পিডটা ছিল সেটা উল্টে যাবে। এটা হবে তার ইলাস্টিক কলিশনের জন্য একদম কলিশনের জাস্ট ফর স্পিড। হ্যাঁ, আর সেটা হবে এই ডিরেকশনে। আচ্ছা, তাহলে এটা বের করার জন্য আমাদের কি বের করতে হবে, যে ডি ডিস্টেন্স থেকে সে আসা শুরু করে যখন সে এখানে আসছে তখন তার স্পিড কত ছিল, কলিশন করার জাস্ট আগের মুহূর্তে স্পিড কত ছিল, সেইটাই জাস্ট উল্টে যাবে। আচ্ছা, আমরা ফার্স্ট প্রবলেমে কি বের করছি, যে তার উপর ইলেকট্রিক ফিল্ড কত আসতেছে, এটা ওকে, এই ইলেকট্রিক ফিল্ড আসতেছে এই ডিরেকশনে। আচ্ছা, তো এই ইলেকট্রিক ফিল্ড তার উপর যদি এই ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই হয়, আমরা যেটা দেখছি যে এই ইলেকট্রিক ফিল্ড হলো সে বিটা প্লেট থেকে কত ডিস্টেন্স আছে, দ্যাট ইজ ডি ডিস্টেন্স। কই গেল, এই তো, হ্যাঁ। আচ্ছা, মাউস পয়েন্টটা হোয়াইট করলে খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, এই যে ডি ডিস্টেন্স আছে, এই ডি কত ডিস্টেন্স আছে এটার উপর ডিপেন্ড করতেছে না, এই ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড তার উপর এই যে অ্যাপ্লাই হচ্ছে। সো আমরা যেটা বলতে পারি যে এই ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই হচ্ছে, আর এই ইলেকট্রিক ফিল্ড যদি অ্যাপ্লাই হয় আর ওই প্লেটটার টোটাল চার্জ কত, টোটাল চার্জ হলো কত ছিল জানি, আমি বারবার ভুলে যাচ্ছি, প্লাস কিউ, প্লাস ক্যাপিটাল কিউ। তাহলে তার উপর টোটাল ফোর্স কত পড়বে, এই ইলেকট্রিক ফিল্ড গুণ প্লাস ক্যাপিটাল কিউ। হ্যাঁ, আর ফোর্সের ডিরেকশন ওই যে মাইনাস এক্স সাইড দিয়ে জাস্ট ফোর্সের ডিরেকশনটা বুঝতে পারছি। তো আমাদের দেখা যাচ্ছে টোটাল ফোর্স হবে কত, কিউ কিউ মাইনাস কিউ, নিচে কি ছিল 2 এপসিলন নট এস এক্স হ্যাট মাইনাস। ওকে, আচ্ছা সব ঠিক আছে, 2, আচ্ছা হ্যাঁ ঠিক আছে। তো এইটা যদি ফোর্স হয়, তাহলে আমরা যেটা আরেকটা জিনিস দেখছি যে আমাদের প্লেটটার ম্যাস দেওয়া আছে। হ্যাঁ, প্লেটের ম্যাস ওই যে এম, স্মল এম হলো প্লেটের ম্যাস। তাহলে আমরা যেটা দেখছি কি, এফটাকে সরাই আমরা কি লিখবো, এম এ হলো এইটা। ঠিক আছে, তাহলে অ্যাক্সেলারেশন কত হবে, এমটাকে এই পাশে নিয়ে আসি, এটা হলো অ্যাক্সেলারেশন। তাহলে এই ইউনিফর্ম অ্যাক্সেলারেশন হচ্ছে, তাহলে অ্যাক্সেলারেশন এটা নেগেটিভ এক্স ডিরেকশন হচ্ছে, অ্যাক্সেলারেশনের ভ্যালু হলো কত, এটা। ওকে, এই অ্যাক্সেলারেশনের আন্ডারে যদি আমাদের বডিটা ডি ডিস্টেন্স অতিক্রম করে ইউনিফর্ম অ্যাক্সেলারেশনের আন্ডারে, তাহলে তার ডি ডিস্টেন্স অতিক্রম করার পর তার ফাইনাল স্পিড কত হবে, আমরা যে ইউনিফর্ম অ্যাক্সেলারেশনের যেসব ফর্মুলা আছে ওইসব থেকে যেটা জানতে পারি যে ফাইনাল স্পিড ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2s না কি জানি হয়, ইউ স্কোয়ার প্লাস 2s। হ্যাঁ, প্লাস 2s, হ্যাঁ এটা হয়। তো এখন যেটা দেখছি যে এই এ হলো আমাদের ইউ হলো ইনিশিয়াল স্পিড যেটা হলো 0, এ হলো কি, এ হলো এই যে অ্যাক্সেলারেশন, এস হলো কি অতিক্রান্ত দূরত্ব যেটা হলো ডি। ওকে, তাহলে আমাদের ফাইনাল স্পিড আসলে কত হচ্ছে, এটার সাথে 2d গুণ করে রুট করতে হবে। হ্যাঁ, তাহলে এটার সাথে যদি 2d গুণ করি, এই টু কাটাকাটি হয়ে যায়, একটা d গুণ হয়, তাহলে আমাদের আসছে কি ডি ফাইনাল স্পিড ভি সমান ডি কিউ কিউ মাইনাস কিউ, নিচের 2টা উঠে গেছে, এপসিলন নট এস এম, এই টোটালটা রুট। হ্যাঁ, এটা হলো আমাদের ফাইনাল স্পিড। এটা হয়েছে হলো লেফট ডিরেকশনে কলিশন করার জাস্ট আগে, কলিশন করার জাস্ট পরে কি হবে, সেটা উল্টায় রাইট ডিরেকশনে যাবে। তাহলে কলিশন করার জাস্ট পরের মুহূর্তে আমরা এই স্পিডটা রাইট ওয়ার্ডস পাবো। ঠিক আছে, আচ্ছা এখন কলিশন যখন করছে তখন যেটা দেখা গেছে যে আমাদের সাবজেক্ট ছিল গামা প্লেট আর আমাদের সিস্টেম ছিল অ্যালফা এবং বিটা প্লেট। কলিশন করার জাস্ট পর মুহূর্ত থেকেই বিটা প্লেটের অবস্থা সব বদলে গেছে, তার চার্জ চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ অ্যালফা আর বিটা প্লেট মিলে আমাদের উপর যেই ইলেকট্রিক ফোর্সটা দিচ্ছিল সেটাও কলিশন করার আগে যেই অবস্থা ছিল কলিশন করার পরে সেটা চেঞ্জ হয়ে যাবে। বাট যেটা দেখা গেছে যে কলিশন করার জাস্ট পর মুহূর্ত মানে কি এনাফ টাইম পাই নাই ওই নতুন ফোর্স অ্যাপ্লাই করার জন্য। হ্যাঁ, যে ওই নতুন ফোর্সটা অ্যাপ্লাই করে ওই সামান্য টাইমে আমাদের যে স্পিডটা চেঞ্জ করে দেবে এরকম কোনো এনাফ টাইম পাইনি। অর্থাৎ যেটা দেখতে পাচ্ছি কলিশন করার জাস্ট পরের মুহূর্তে আমাদের স্পিড জাস্ট কি থাকবে, ইলাস্টিক কলিশনের জন্য যে স্পিডটা ঘুরে গেছে সেই স্পিডটা থাকবে। তারপর যখন ডি ডিস্টেন্স যাবে তখন আস্তে আস্তে এই নিউ ফোর্স অ্যাপ্লাই হবে আর আমাদের স্পিড চেঞ্জ হতে থাকবে। আচ্ছা, এবার আমরা ক্যালকুলেট করি নিউ স্পিডটা কত। আমাদের এখানে অ্যালফার কি, অ্যালফা হলো মাইনাস কিউ ছিল, আর বিটার অবস্থা কি, বিটা হলো কিউ প্লাস কিউ বাই 2, এটা তার নতুন চার্জ।
তাহলে আমরা যদি এইখানে যে কোনো ডিস্টেন্সে আমাদের ইলেকট্রিক ফিল্ড আগে কত ছিল, বেশি করে চলে আসছে এই তো, হ্যাঁ এই যে সিগমা আলফা সিগমা বিটা এটা, এখন সিগমা আলফা ছিল এটা আর সিগমা বিটা ছিল এটা। আচ্ছা, তাহলে আমাদের নতুন ইলেকট্রিক ফিল্ড কি হবে, মানে বেসিকলি এটা সেম, সিগমা আলফা সিগমা বিটা 2 এপসাইলন নট 2 এপসাইলন নট। হ্যাঁ আচ্ছা, এখানে সিগমা আলফা কি সেম, দ্যাট ইজ কত ছিল, কিউ বাই মাইনাস কিউ বাই এস, আর সিগমা বিটা হলো কিউ প্লাস কিউ ক্যাপিটাল কিউ বাই 2 এস। হ্যাঁ ওকে, এখন যদি আমি এই দুটো অ্যাড আপ করি কি পাবো, সমান সমান টোটাল ইলেকট্রিক ফিল্ড আফটার সমান সমান কি পেলাম, এস এখানে গিয়ে 2 এপসাইলন নট এস মাইনাস কিউ প্লাস কিউ বাই 2। ঠিক আছে, এটা এটা এটা, হ্যাঁ তাহলে আমরা আরেকটু সিম্পলিফাই করলে কি পাচ্ছি, 2 কিউ যদি মাইনাস করি, হ্যাঁ তাহলে কিউ মাইনাস কিউ বাই 2 এটা বাই 2 এপসাইলন নট এস। আচ্ছা, এটাকে আরো সিম্পলিফাই করলে একদম ফাইনালি আমরা কি পাবো, স্মল কিউ মাইনাস বিগ কিউ বাই 4 এপসাইলন নট এস। ওকে, তো আচ্ছা এটা ইলেকট্রিক ফিল্ড, আর এই ইলেকট্রিক ফিল্ডটাকে আমরা আরেকটু সুন্দর করে কি লিখি, বিগ কিউ মাইনাস স্মল কিউ আর সামনে মাইনাস, কেন, কারণ ক্যাপিটাল কিউ হলো বিগার দেন স্মলার কিউ। এটা হলো ইলেকট্রিক ফিল্ড। তাহলে আমরা আবার যেটা দেখতে পাচ্ছি, ইলেকট্রিক ফিল্ডটার কোন ডিরেকশনে পয়েন্ট করতেছে, নেগেটিভ এক্স ডিরেকশনে। হ্যাঁ, তাহলে আমাদের টোটাল ফোর্স এখন কত পড়তেছে, এই যে নতুন ইলেকট্রিক ফিল্ড গুণ গ্যামা প্লেটের চার্জ, গ্যামা প্লেটের চার্জও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। একটা পয়েন্টও আমরা ভুলে গেলে আমাদের অ্যান্সার ভুল আসবে। হ্যাঁ, গ্যামা প্লেটের চার্জও চেঞ্জ হয়ে গেছে, তাহলে আমাদের নতুন ফোর্স এফ নিউ কি হচ্ছে, গ্যামা প্লেটের চার্জ কত, কিউ প্লাস কিউ বাই 2 এটা ইন্টু কিউ মাইনাস কিউ 4 এপসাইলন নট এস, আর সামনে মাইনাস, আর এখানে এক্স এট, ডিরেকশনটা এই ডিরেকশন। হ্যাঁ ওকে, এটা হচ্ছে, আর এটা সমান সমান আমি কি দেখবো, ম্যাথ তো চেঞ্জ হয়নি, ম্যাথ সেম আছে, এম আর তার যে অ্যাক্সেলারেশন বা ডিসেলারেশন বলতে পারি, কারণ সামনে নেগেটিভ। তাহলে আমরা যেটা দেখছি সেটা কি, এখানে এমটাকে লাগাই দিই। ওকে, নতুন অ্যাক্সেলারেশনের ভ্যালু হলো নেগেটিভ, এই জিনিসটাকে কি আরেকটু সিম্পলিফাই করে লেখা যায়, কিউ প্লাস কিউ কিউ মাইনাস কিউ কি হলো, কিউ স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার 8 এস এম এপসাইলন নট নেগেটিভ। এটা হলো আমাদের একটা নিউ অ্যাক্সেলারেশন এ প্রাইম। ওকে, আর তার ইনিশিয়াল স্পিড ছিল কোনটা, এই যে ভি, সেটা ইউ হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমাদের পার করার পর তার নিউ ফাইনাল স্পিড কত হবে, এখনো কিন্তু আমাদের কাছে আছে কি, অ্যাক্সেলারেশনটা আছে, ইনিশিয়াল স্পিড যেটা হলো মাইনাস ওই যে ভি সেটা আছে আমাদের কাছে, এস যে ডিসপ্লেসমেন্ট সেটা সমান ডি সেটা আছে, আমাদের কি বের করতে হবে কি, ফাইনাল স্পিড। ওকে, ফাইনাল স্পিড, এখন ফাইনাল স্পিড এটাকে আমি ভিএফ লিখি কারণ আগেটাকে ভি লিখছিলাম, এটার স্কোয়ার সমান সমান কি, ইউ স্কোয়ার মাইনাস 2as, এখানে 2as হবে, বাট এই অ্যাক্সেলারেশনটা কি, অ্যাক্সেলারেশনটা ভ্যালুটা শর্ট করলে এস হলো ডি, এটা নেগেটিভ। তাহলে আমি যদি দেখছি অনেক বড় জিনিসপত্র, ডি কিউ কিউ মাইনাস কিউ এপসাইলন নট এম এস, এটা হলো ইউ এর স্কোয়ার, রুটে উঠে গেছে। তাহলে এই যে 2d, আর যদি a এর ভ্যালুটা আমি প্লট করি, এটা নেগেটিভ। আচ্ছা, তাহলে আমরা যেটা আসতেছে, আচ্ছা এটা একদম এই যে, তাহলে এটার সাথে যদি করি তাহলে কি থাকলো, ডি কিউ স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, আর 2টা এখানে 4 বানিয়ে দিছে, এস এম এপসাইলন নট সাথে মাইনাস। ওকে, এটাকে আমি সিম্পলিফাই করলে আমি কি পাবো, এই যে ডি এস এম এপসাইলন সাথে কি থাকলো, তো যদি বাইরে নিই এখানে কি থাকলো, কিউ স্কোয়ার মাইনাস কিউ কিউ, আর এই যে এখানে মাইনাস
স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই 4। আচ্ছা, তাহলে আমি যদি 4 দিয়ে গুণ করি, আচ্ছা তাহলে আমি একটু সিম্পলিফাই করি। 4 দিয়ে গুণ করি ডি 4 is m epsilon naught 4 কিউ স্কোয়ার বিয়োগ 4 কিউ কিউ মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। ওকে, আচ্ছা সরি, হ্যাঁ এটা তো আমাদের কি আসলো, এটা কি 3 কিউ স্কোয়ার, এটা কি লিখছি জানো, 4 কিউ কিউ, হ্যাঁ 3 কিউ স্কোয়ার মাইনাস 4 কিউ কিউ প্লাস কিউ স্কোয়ার। এইটু আই হোপ আই গেস এটাই অ্যান্সার। তো এটার লাস্টের দিকে যে বিরক্তিকর ক্যালকুলেশন গুলো যদি ইগনোর করি, প্রবলেমটা আমার কাছে ভালোই ইন্টারেস্টিং লাগছে, একটা রিজনাল প্রবলেম আসার মতো, যে পার্ট সিটা স্পেশালি। তো এটা গেল। আর আমাদের ফাইনালি আরেকটা, আচ্ছা আমি একটু কমেন্টস চেক করি। আচ্ছা, বুঝাই দিতে বলছে, এটা কখন বলছে, 26 মিনিট আগে বলছে, 26 মিনিট। আচ্ছা, আই গেস তুমি যে ডিফারেন্সিয়েশনটা বুঝাই দিতে বলছো সেটা, আমি সরি কমেন্ট চেক করিনি, এটা মনে হয় ওই যে ওই রেজিস্টার প্রবলেমটা ডিফারেন্সিয়েশন। ওকে, এটা গেল কই, আমি তো নিজে খুঁজে পাচ্ছি না। এই যে, হ্যাঁ এই যে, তো এখন দেখো এই যে এই পাশের ফাঁকা স্পেস আমরা আরেকবার একটু করি। পি হয়েছে কি 150 স্কোয়ার, এটা একটা কনস্ট্যান্ট, আর বাই 15 আর প্লাস 50 এটার স্কোয়ার, এটা এটা হলো পি, পি ইকুয়ালস টু এটা। আচ্ছা, তাহলে ডিপি বাই ডিআর যদি আমরা 0 করি, তাহলে যেটা দেখা যাচ্ছে যে এই সামনের কনস্ট্যান্টটা বের হয়ে 0 চলে, মানে ইয়ে হয়ে যাবে। তাহলে আমরা যেটা করতে পারি যে 150 স্কোয়ার, এখন দেখো ডি ডিআর এই পুরো জিনিসটা প্লাস 50 এটার হোল স্কোয়ার 0। এই যেভাবে করে এইবার এই কনস্ট্যান্টটা বের করে আমি ওই পাশে 0 সাথে পাঠিয়ে দিলাম। ওকে, এখন এটা যে হলো, এখন একটা ফর্মুলা আছে না যে এফ অফ এক্স জি অফ এক্স, এই ফর্মুলাটা আসলে নিজে ভুলে গেছি, এটা আমি মানে গুণের মতো হিসাব করে একটা করার ব্যাড হ্যাবিট। এটা যেটা থাকে যে এটা প্রবাবলি এরকম যে এফ এর ডিফারেন্সিয়েশন ইন্টু জি মাইনাস জি এর ডিফারেন্সিয়েশন ইন্টু এফ, নিচে হলো জি এর স্কোয়ার। ঠিক আছে, যে এক্স এর দুইটা ফাংশন, একটা হলো ডিভাইড বাই আরেকটা, এই টোটাল জিনিসটা ডিফারেন্সিয়েশন হলো এফ এর ডিফারেন্সিয়েশন যেটা হলো লবে আছে সেটা গুণ জি, আর জি এর ডিফারেন্সিয়েশন যেটা হলো হরে ছিল সেটা গুণ এফ, আর ডিভাইড বাই যে হরে ছিল সেটার স্কোয়ার। হ্যাঁ, আচ্ছা, তো এখানে এফ হলো কে আর ডি হলো কে 15 আর প্লাস 50 এটার হোল স্কোয়ার। হ্যাঁ, ওকে, এখন এই টোটাল জিনিসটা 0, এই টোটাল জিনিসটা যদি 0 হয়, এই জি স্কোয়ার এটাকে হিসাব না করে আমি ওই পাশে পাঠিয়ে দিতে পারবো না, আর এই পাশে পাঠিয়ে যদি দেই তাহলে আমার আলটিমেটলি কি দাঁড়ালো, এইটা। দ্যাট ইজ জি গুণ এফ এর ডিফারেন্সিয়েশন মাইনাস এফ গুণ জি এর ডিফারেন্সিয়েশন সমান সমান 0। দ্যাট ইজ জি গুণ এফ এর ডিফারেন্সিয়েশন সমান সমান এফ গুণ জি এর ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, এখন আবার আমরা দেখি এফ কে যে হলো উপরে আছে, জি কে যারা হলো নিচে আছে। ওকে, আচ্ছা তাহলে আমরা এই জিনিসটাকে একটু হিজিবিজি হয়ে গেছে, এগুলো একটু ক্লিয়ার করে একটু। এই জিনিসটাকে আমরা একটু ইয়া করি। দেখো উপরে আছে জাস্ট আর, আর আমাদের এখানে আর কে যদি আর দিয়ে আমি ডিফারেন্সিয়েট করি কি পাবো 1, তাই না? তাহলে সেইটার সাথে যদি জি কে গুণ করি আমার কি লেফট হ্যান্ড সাইডে কি আসলো 15, এই যে জাস্ট জি থাকলো, জি গুণ 1 দ্যাট ইজ জি, আর জি কে 15 এটা প্লাস 50 এটার হোল স্কয়ার সমান সমান। এখন দেখো এফ কে এফ হলো আর, জি জি এর ডিফারেন্সিয়েশন, এখন দেখো 15 আর প্লাস 50 এটার হোল স্কয়ার, এটার ডিফারেন্সিয়েশন আমি কাইন্ড অফ যে চেইন রুল অ্যাপ্লাই করছি,
এই টোটালটাকে দিয়ে ডিফারেন্সিয়েট করছি। হ্যাঁ, এটা ডি আর কি করছি, যে টোটালটাকে দিয়ে ডিফারেন্সিয়েট করছি, সেটার জন্য কি হয়েছে যে সমান সমান আর এই টোটালটা যদি সাপোজ ইউ বা কিছু সে করি, তারপর চেইন রুল অ্যাপ্লাই করি, কি হবে, এটার সাথে যেহেতু স্কোয়ার আছে, কি হবে 2 গুণ ওই পুরো জিনিসটা 50 আর প্লাস 50 এটার, ঠিক আছে। তারপর এইটা আমরা পেলাম। তাহলে আমরা আলটিমেটলি কি পেলাম, আর গুণ 2 গুণ এই ব্র্যাকেটের জিনিসটা গুণ 15। এটাকে আমরা যদি গুছাই লিখি, তাহলে কি এই 1500কে 2 এর সাথে গুণ করে দিই 30, আর আরটাকে আমরা কাছে নিয়ে আসি। ওকে, এই যে আর, এই যে 30। ওকে, এটা হলো। আচ্ছা, এখন আমরা যেটা দেখছি যে এইটার সমান সমান এটা, তাহলে এখানে হচ্ছে 15r প্লাস 50, এখানে হচ্ছে 15r প্লাস 50 সেটার স্কোয়ার। এইটাকে আমরা একটাকে আরেক পাশে নিয়ে যাই, এই কমন নেওয়ার পর কি পাবো, কমন নিলাম, এই যে 15r প্লাস 50 কমন নিলাম। ওকে, কমন নিয়ে এর কি থাকবে, এর থাকবে আরেকটা 15r প্লাস 50, 15r প্লাস 50, আর কি থাকলো, এটা ওই পাশে নিয়ে গেছি, সেজন্য কি হচ্ছে মাইনাস, এখানে 30r তো সামনে প্লাস, ওই পাশে নিয়ে গেছি মাইনাস, তাহলে ওইটার করার পর 15r প্লাস 50 কমন নিলে কি থাকলো, মাইনাস 30r, এটা সমান সমান 0। এখন দেখো, হয় এইটা 0 না হয় এটা 0। 15r প্লাস 50 এটা যদি 0 হয়, তাহলে কি আর এর ভ্যালু নেগেটিভ হয়ে যাচ্ছে না, দ্যাট ইজ কি 15r সমান সমান কি মাইনাস 50, তাহলে আর এর ভ্যালু কি নেগেটিভ হয়ে যাচ্ছে, তাহলে আর তো রেজিস্ট্যান্স, সেটার ভ্যালু তো আর নেগেটিভ হতে পারবে না। সেজন্য আমরা যেটা দেখতেছি যে এটা 0 না, 0 হলে কে 0 হবে, ওই যে পাশেরটা। ওকে, হ্যাঁ, তাহলে আমরা পাশেরটা যদি সিম্পলিফাই করি, কি হচ্ছে, এই যে 15r মাইনাস 30r, তাহলে কি হলো মাইনাস 15r আর সাথে প্লাস 50, এটা সমান সমান 0। এটা যদি আমরা আরেক স্টেপ করি, কি হলো, আর সমান সমান এটাকে পাশে পাঠিয়ে দিয়ে ভাগ করে দিই 50/15, দ্যাট ইজ কি 10/3, 5 দিয়ে কাটলে এত ওহম, বুঝতে পারছো? ওকে, আর তুমি যদি প্রবলেমটা ইসে কি বলে এক্সাম টাইমে পাও বা অলিম্পিয়াডের সময়, তোমরা যদি একদম ফাইনালি সব ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে ভুল করো, আই হোপ তোমাদের বেশি একটা মার্ক কাটার কথা না, কারণ তোমরা মেইন যে ফিজিক্স পার্ট, ওই ফিজিক্স পার্টটা করতে পারছো। আর এই যে বিরক্তিকর ক্যালকুলেশন বা ইন্টিগ্রেশন, এগুলোতে মার্ক কাটবে, বাট মাইনর কাটার কথা, ঠিক আছে। তো ক্যালকুলেশন যদি অনেক ক্রেজি আসে, সেটা নিয়ে বেশি টেনশন হয় না। আর তাহলে নেক্সটে কি আছে, আচ্ছা আর কোনো কোশ্চেন নেই, তাহলে আমরা আমাদের ফাইনাল প্রবলেমটা ধরি। এই প্রবলেমটা আমার কাছে ভালোই কঠিন হয়েছে, মানে এটা করতে আমারও একটু নড়ে চলে যাবে। এক সেকেন্ড, অনেকদিন এগুলো করা হয় না। হ্যাঁ, তো দেখি ট্রাই করি। হুম, এখানে কি বলছে যে এই একটা রড আছে, রডটা এক্স অ্যাক্সিস এমনভাবে ডিফাইন করছে যেন রডটা এক্স অ্যাক্সিসের সাথে থিটা ডিগ্রি অ্যালাইন্ড আছে। রডটার এক পাশে একটা কিউ চার্জ ফিক্সড, আরেক মাইনাস কিউ ফিক্সড। এখন কি করতেছে, রডটার সেন্টার সে আবার, আচ্ছা আমার লাইফ কি, লাইফ তো আমার শার্ট খেয়ে গেছে। আচ্ছা, রডটার সেন্টার এই যে এই স্পিডে মুভ করতেছে, দ্যাট ইজ রডটার সেন্টার একটা একটা মানে কি যে একটা যেটা বলে দিচ্ছে, সেটা হলো পুরো বডিটা এক্স ওয়াই প্লেনের ভিতর থাকবে, এটা জেড অ্যাক্সিসে উঠে আসতেছে এরকম কিছু না। দ্যাট ইজ রডটার সেন্টার একটা এক্স ওয়াই প্লেনে একটা ডিরেকশনে যাচ্ছে, তার একটা এক্স স্পিড আছে, ওয়াই স্পিড আছে। হ্যাঁ, ওকে, তারপর যেটা বলা আছে সেটা রডটার সেন্টার এভাবে মুভ করতেছে, আবার রডটা সেন্টারের সাপেক্ষে ওমেগাতে ঘুরতেছে, ঠিক আছে। অর্থাৎ এখন যেটা বলা আছে, এই অবস্থায় রডটার উপর একটা হলো প্লাস জেড ডিরেকশনে একটা ফিল্ড দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, জেড কোন দিকে, রাইট হ্যান্ড রুল অ্যাপ্লাই করলে যেটা দেখা যাচ্ছে, জেড হলো ডিরেক্ট, তোমরা যারা স্ক্রিনে দেখছো স্ক্রিন থেকে তোমাদের দিকে আসতেছে, ঠিক আছে। আচ্ছা, তো এই জিনিসগুলো আমাদের একসাথে কিভাবে অ্যাপ্লাই করবো, আমার কি আটকে গেছে নাকি?
এক সেকেন্ড, আমার কি নেটের প্রবলেম করছে কিনা একটু চেক করি। না ঠিক আছে, ওকে। আচ্ছা, তো এখন যেটা দেখি, এখন নেট এসে বলছে ওকে, সো আমরা যেটা দেখি এখন কি করা যাবে। এখন দেখো ম্যাগনেটিক ফিল্ড যে অ্যাপ্লাই হচ্ছে রডটার উপর কোনো কাজ নাই, ঠিক আছে। রড তো এখন ম্যাগনেটিক ফিল্ড কাদের সাথে ইন্টারঅ্যাক্ট করে দেখো, এরা সেন্টার মুভ করতেছে বুঝলাম, সেটা ঘুরতেছে বুঝলাম। এখন এদের এই এই যে মুভ করতেছে ঘুরতেছে এটার সাথে ইন্টারঅ্যাক্ট করবে, এটা থামাবে বা এটার সাথে ঝামেলা করবে, কি করবে? একমাত্র ফোর্সকে, একমাত্র কি বাইরে থেকে কি আসতেছে সেটা হলো এই ম্যাগনেটিক ফিল্ড, হ্যাঁ। বাকি সব কি এই যে রডের সিস্টেম, আর কোনো কিছু মানে কোনো বাইরে থেকে কোনো ফোর্স বা কোনো ধরনের কানেকশন নাই। এই ম্যাগনেটিক ফিল্ড কার সাথে ইন্টারঅ্যাক্ট করে? চার্জদের সাথে, ঠিক আছে। আর চার্জদের সাথে, একটা চার্জের সাথে ম্যাগনেটিক ফিল্ড, এই দেখো আমাকে কি বলছে, লরেন্স ফোর্স, ঠিক আছে, বের করতে বলছে। এই যে ম্যাগনেটিক ফিল্ড, যে লরেন্স ফোর্স দেয় ম্যাগনেটিক ফিল্ড একটা চার্জে ফোর্স দেয় কিভাবে, আমরা যেটা জানি একদম ফান্ডামেন্টাল যেটা ল, সেটা হলো ম্যাগনেটিক ফিল্ডের যে ফোর্স এফ অফ বি, সেটা হলো কি কিউ চার্জের উপর যদি সেটা যদি ভি স্পিডে যায় বা ভি ভেলোসিটি যায়, সরি, ভি ক্রস বি, এই আকারে সে ফোর্সটা দেয়, ওকে। এখন যেটা বুঝতে পারছি যে ম্যাগনেটিক ফিল্ড জানে না যে এই চার্জ আর ওই চার্জ দুইজন হলো একটা রড দিয়ে বাঁধা, হ্যাঁ। ম্যাগনেটিক ফিল্ড কি করবে, এ যেভাবে মুভ করতেছে তার উপর এভাবে ফোর্স দিবে, এইভাবে মুভ করতেছে তার উপরও এই ল অনুযায়ী ফোর্স দিবে, দুইজনের উপর আলাদা আলাদা ভাবে ইন্ডিপেন্ডেন্ট ভাবে ফোর্স দিবে। বাট একটা রডের দুই মাথায় দুইভাবে ফোর্স পড়তেছে আর দুইটা রড দিয়ে কানেক্টেড। এর জন্য সাপোজ রডটার একদিকে এইভাবে ফোর্স পড়তেছে, আরেকদিকে আরেকটা র্যান্ডম দিকে ফোর্স পড়তেছে, এর জন্য কি হচ্ছে, রডটার উপর একটা ট্রান্সলেশনাল মোশন, ট্রান্সলেশনাল ফোর্স পড়বে, সাথে একটা রোটেশনাল ফোর্স বা একটা টর্ক অ্যাপ্লাই হবে, হ্যাঁ। এভাবে জিনিসটা আমাদের কাজ করবে। আচ্ছা, তো আমাদের ফার্স্টে চাইছে যে ফাইন্ড দ্য লরেন্স ফোর্স অন স্টিক। তাহলে আমরা বি আমাদের কাছে আছে, কিউ আমাদের কাছে আছে, দুইজনের আমাদের কি ভি বের করতে হবে। আমাদের কাছে সেন্টারের ভি দেওয়া আছে, রোটেশনাল ভি দেওয়া আছে। এখন আমরা দুই প্রান্তের ভি আলটিমেটলি বের করি। দেখো এই জিনিসটা এই দিকে যাচ্ছে না, এইদিকে না, সরি, এটা এক্স ডিরেকশন। জিনিসটা একটা সেন্টারটা একটা ডিরেকশনে যাচ্ছে, তার স্পিড হলো দেওয়া আছে, কি কি বলছে, ভি, হ্যাঁ, ওকে। সেটা হলো ভি, সেটা আমাকে এক্স ওয়াই এগুলো বলে দিছে। তার উপর দিয়ে কি করতেছে সে, সেন্টারে যদি আমি আমার ক্যামেরাটাকে ফিক্স করি, তাহলে আমি দেখবো কি সে, এটা হচ্ছে থেটা, সে ওমেগাতে ঘুরতেছে। এখন ওমেগাতে যদি ঘুরে, দ্যাট ইজ আমরা কি ধরে নিই যে অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে। আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ না হয় তাহলে ওমেগার ভ্যালুটা নেগেটিভ, সেটা আমার সমস্যা নেই, ওমেগা বলে দিছি, ওমেগা আমরা ইউজ করবো, দ্যাটস অ্যান্টি ক্লকওয়াইজ ইউজ করবো। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ দ্যাট ইজ এই ইনস্ট্যান্ট মোমেন্টে সে এই একটা ডিরেকশনে ঘুরতেছে, হ্যাঁ। এটা হলো এটার পারপেন্ডিকুলার ডিরেকশন, এই ডিরেকশনে ঘুরতেছে। আর সেন্টারের সাপেক্ষে এটার স্পিড এই ডিরেকশনটায় কত হবে, এটার আমাদের রডের লেন্থ কত বলছে, রডের লেন্থ হলো ইউনিট লেন্থ এল, টোটালটার লেন্থ এল, হ্যাঁ। তাহলে দেখো সেন্টার থেকে এটা হলো এল বাই টু, এটা হলো এল বাই টু। তাহলে সেন্টার থেকে এটা যদি ওমেগা স্পিন করে, তাহলে এইটার এই ডিরেকশনে স্পিডটা, ভেলোসিটিটা কত, আচ্ছা স্পিডটা কত, সেটা হলো ওমেগা ইন্টু এল বাই টু, হ্যাঁ। ওমেগা হয় না, হ্যাঁ, হ্যাঁ। এগুলা মানে প্র্যাকটিস না করতে করতে আমার একটু অবস্থা ডাল হয়ে গেছে। আর এটাও কি, এটা সেম এই ডিরেকশনে ঘুরবে, ঠিক আছে। এটা হলো 90 ডিগ্রি, আর স্পিডটাও সেম থাকবে, এটা ওমেগা বাই টু। এখন দেখো এই স্পিডটা কখন এসে, যখন আমি সেন্টারে, সাপোজ আমি একটা ক্যামেরা ফিক্স করে রাখছি, আবার বাট আলটিমেটলি কি হচ্ছে, সেন্টারটাও যাচ্ছে, ঠিক আছে, ওকে। তো জিনিসটা এভাবে চিন্তা করো, তুমি যদি তুমি যদি একটা গাড়িতে যাও আর তুমি একটা ট্রেনের দিকে তাকায় আসো, যে ট্রেনটা 5 মিটার/সেকেন্ডে যাচ্ছে, আর তোমার গাড়িতে বাইরে থেকে একজন দেখতেছে গাড়িটা 2 মিটার/সেকেন্ডে যাচ্ছে, তাহলে ট্রেনটা বাইরে থেকে বা ইন টোটাল কত কি স্পিডে যাচ্ছে, 5+2 না, 5 মিটার/সেকেন্ড প্লাস 2 মিটার/সেকেন্ড, হ্যাঁ। তুমি তোমার গাড়ি থেকে দেখছো ট্রেনটা 5 মিটার/সেকেন্ডে যাচ্ছে,
তোমার গাড়ি নিজে অলরেডি 2 মিটার পার সেকেন্ডে যাচ্ছে। তাহলে ট্রেনটা বাইরে থেকে কেউ যদি দেখে, ট্রেনটা আলটিমেটলি কি তুমি যেটা দেখতেছো প্লাস তোমার গাড়ির স্পিড, তাই না? ওকে, তো এখন সেন্টার, এই সেন্টার থেকে দেখা একটা চার্জের সোর্স প্লাস চার্জটার যদি স্পিড এটা হয় ভিসি প্লাস লিখলাম, আর সেন্টার স্পিড যদি ভিসি হয়, ঠিক আছে, তাহলে আমাদের চার্জের আলটিমেট ভেলোসিটি কোনটা? এটা। ওকে, তাহলে পজিটিভ চার্জটা আলটিমেট ভেলোসিটি এটা। তাহলে আমাদের জাস্ট ভেক্টরিয়াল অ্যাড করতে হবে। ভিসি আমাদেরকে সুন্দর করে দেওয়া আছে, ভিসি সমান হলো এই যে ভি অফ এক্স আই হ্যাট প্লাস ভি অফ ওয়াই জে হ্যাট। হ্যাঁ, ওকে ওকে। তো এখন এইটাকে, এটার ভ্যালু আমরা পেয়ে গেছি, এইটাকে আমরা এক্স ওয়াই কম্পোনেন্টে ডিভাইড করি। এইটা যদি থিটা হয়, এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে কি হবে? এটা 90 ডিগ্রি, এটা থিটা, তাহলে এটা থিটা, এটা থিটা মানে কি? এটা 90 মাইনাস থিটা। হ্যাঁ, ওকে। এটা যদি 90 মাইনাস থিটা হয়, তাহলে এটার এক্স কম্পোনেন্ট কত? পিছন দিকে এটা হলো এটা থিটা, এটা হলো 90 মাইনাস থিটা। এটার এক্স কম্পোনেন্ট কত? সাইন থিটা, হ্যাঁ, বা কজ 90 মাইনাস থিটা, দ্যাট ইজ সাইন থিটা। সাইন থিটা টোটাল স্পিডের সাইন থিটা, টোটাল স্পিডের সাইন থিটা, আর কোন ডিরেকশনে? এক্স এর নেগেটিভ ডিরেকশন, মাইনাস এক্স এর। এটা হলো কি এক্স কম্পোনেন্ট। তাহলে ওয়াই কম্পোনেন্ট কত? এটা দেখা যাচ্ছে যে ওয়াই কম্পোনেন্ট উপরের ডিরেকশনে, হ্যাঁ, উপরের ডিরেকশনে। তাহলে কি হবে? ওয়াই কম্পোনেন্ট হলো cos 90 মাইনাস থিটা, এটা যেহেতু 90 মাইনাস থিটা, cos 90 মাইনাস থিটা দ্যাট ইজ কি না সরি, আমি উল্টা বলছি। আচ্ছা, বেসিক্যালি sin 90 মাইনাস থিটা দ্যাট ইজ cos থিটা, ঠিক আছে। তা বেসিক্যালি এক্স কম্পোনেন্ট যদি সাইন হয়, ওয়াই কম্পোনেন্ট হবে cos, তাহলে cos থিটা, ঠিক আছে। এভাবে মানে শর্টকাটে মনে রাখা যায়। ওয়াই হ্যাট, এখন যেটা দেখা যাচ্ছে ওয়াই হ্যাট পজিটিভ ডিরেকশনে আছে, খালি এক্স হ্যাটটা নেগেটিভ ডিরেকশন। আচ্ছা, এটা হলো ভিসি প্লাস, ঠিক আছে। তাহলে এটার সাথে অ্যাড হয়েছে কি? ভিসি। তাহলে আমাদের কিউ প্লাসের ভি কিউ প্লাস, এটার টোটাল ভেলোসিটি কত আসতেছে? ভি অফ এক্স প্লাস, না সরি, ভি অফ এক্স মাইনাস ওমেগা এল বাই 2 সাইন থিটা আই হ্যাট প্লাস ভি অফ ওয়াই প্লাস ওমেগা এল বাই 2 কজ থিটা জি হ্যাট, ঠিক আছে। ওকে, আচ্ছা, কোয়েশ্চেনটা একটা জিনিস দেখি। At a particular the stick is angle to the x-axis and spinning around its center, angular velocity eta. ওকে, আই অ্যাজিউম যে থিটা যেহেতু ছবিতে সুন্দর করে রেখে দিছে, থিটাটা দেয়া আছে, হ্যাঁ। আচ্ছা, মানে যেই মোমেন্টে, ওই মোমেন্টে থিটা দেয়া আছে। আচ্ছা, এটা হলো আমাদের ভি কিউ প্লাস এর স্পিড, ঠিক আছে। আচ্ছা, ভি কিউ মাইনাস কি? একইভাবে আমি জাস্ট ক্যালকুলেট করি, দেখি যেটা আসে। এটা 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 আর এটা হলো এটা। আচ্ছা, cos টু cos আর মাইনাস সাইন। আচ্ছা, ভি কিউব, এটা আসতেছে হলো ভি অফ এক্স প্লাস ওমেগা এল বাই 2 cos থিটা আই হ্যাট প্লাস ভিজে ভি ওয়াই মাইনাস ওমেগা এল বাই 2 সাইন। ওকে, জি হ্যাঁ। আচ্ছা, এটা আমরা টোটাল ভেক্টোরিয়ালি আমরা টোটাল ভেলোসিটি দুইজনের পেলাম। তাহলে আমাদের ইয়া কি হবে? এটার সাথে যদি আমরা বি, এখন বি ভেক্টরটা কি? বি সমান বি জি হ্যাট, এটাকে যদি এটার সাথে ক্রস করি, তাহলে বেসিক্যালি কি হবে? আই ক্রস, আমরা যদি মানে এটা এখন টোটাল ফোর্স তো বেসিক্যালি কিউ বি ক্রস বি,
ঠিক আছে। আচ্ছা, বি এর সাথে বেসিক্যালি বি কে ক্রস করবো, দ্যাট ইজ এটার সাথে কিউ বি এই জিনিসগুলো গুণ করবো, আর জেড আই হ্যাটের সাথে জেড হ্যাট আই হ্যাটের সাথে ক্রস করবো। আই হ্যাটের সাথে যদি জেড ক্রস করে আমাদের কাছে মাইনাস জেড আসে। আচ্ছা, এইটা আমরা যদি রাইট হ্যান্ড ফর্মুলা না, আমাদের রাইট হ্যান্ড ইউজ করে আমরা যদি দেখি যে আই হ্যাট গুণ জেড হ্যাট সমান সমান মাইনাস জে হ্যাট আসতেছে, আর জে হ্যাট গুণ জেড হ্যাট সমান সমান মানে এক্স হ্যাট আসছে, জে হ্যাট গুণ জেড হ্যাট, হ্যাঁ এক্স হ্যাট আসছে। ওকে, তাহলে আমাদের আলটিমেটলি কি হচ্ছে, প্রথম চার্জের উপর ফোর্স এফ কিউ প্লাস সমান সমান কিউ বি আচ্ছা একটা জিনিস, হ্যাঁ ঠিক, নেগেটিভ নিচে, আচ্ছা কিউ বি আর ভি অফ এক্স মাইনাস কিউ বি ভি, আচ্ছা কিউ বি, আচ্ছা ভি অফ এক্স মাইনাস এল বাই 2 সাইন থেটা পুরোটার সাথে এই যে আই হ্যাটের সাথে যে ইয়া গুণ হয় কি হবে, মাইনাস জে হ্যাট প্লাস ভি অফ ওয়াই মাইনাস ওমেগা এল বাই 2 প্লাস এটা ইন্টু কস থেটা, এটার সাথে যে এটার সাথে এটা এক্স এর হবে। ওকে, এটা ঠিক আছে কি, এর সাথে কিউ গুণ হচ্ছে, আচ্ছা এর সাথে কিউ, আই হোপ ঠিক আছে। এটা হলো এটার উপর ফোর্স। এখন সেকেন্ডটার উপর ফোর্স কিউ মাইনাস, এটা হলো কিউ বি আর এর সাথে এটা গুণ হয় মাইনাস ভি অফ এক্স প্লাস ওমেগা এল বাই 2 সাইন, আচ্ছা এখানে কি ভুল করছি, এক সেকেন্ড, এটা সমান, এটা হলো সমান আছে, এটা হলো আচ্ছা আচ্ছা এখানে একটা ভুল করছি, এটা সাইন হবে, এটা কস হবে, এটা কস হবে। ওকে, হ্যাঁ তো এটা জাস্ট ক্যালকুলেশন মিস্টেক হয়েছে, তোমরা একটু করলে দেখতে পারো আসলে অ্যাঙ্গেল চেঞ্জ করে সাইন, ওটা সাইন আর ওটা কস আসে একইভাবে, মানে উপরটা যেরকম নিচেরটা ওরকম। আচ্ছা এটা আসলো সাইন, আর এখানে জে হ্যাট, আর নিচেরটা আসলো কি প্লাস ভি জে প্লাস না এখানে মাইনাস ভি ওয়াই ওমেগা এল বাই 2 কজ সেটা এক্স। আচ্ছা এখানে একটা মিস্টেক হয়েছে, হ্যাঁ এই মিস্টেকটা আমি হয়তোবা এক্সাম হলে থাকলে হয়তো ভুলে যেতাম, সেটা কি উপরটার সাথে আমরা কিউ বি গুণ করছি, বি এর জেড হেডের সাথে ওগুলো ক্রস প্রোডাক্ট করছি, নিচেরটাও তাই করছি, বাট নিচেরটা আমরা কিউ গুণ করে দেওয়ার কি উচিত হয়েছে, নিচেরটার চার্জ কি কিউ নাকি মাইনাস কিউ, তো নিচেরটা আসলে মাইনাস কিউ গুণ করতে হবে, হ্যাঁ দ্যাট ইজ মাইনাস কিউ গুণ করলে এটা আর এটা হলো নেগেটিভ হয়ে যাবে। এটা আমাদের আমি শিওর না এটাই কি এ এর অ্যান্সার হয়তোবা চাইছে, পার্ট এ এর অ্যান্সার নাকি এই দুইটা আবার ইকুয়েট করে আমাদের ইয়া করতে চাইছে, আমি একটু চেক করি। এই ফোর্স যদি ওইদিকে পড়ে, আচ্ছা আই হোপ এটা চাইছে, হ্যাঁ কারণ এই দুইটা যদি এখানে দেখো কোনো ভ্যালু দেয়া নেই, এই এত বড় বড় জিনিস নিয়ে যদি আমাকে আবার নেট ফোর্স বের করতে বলে তাহলে অনেক পেইন হওয়ার কথা, হ্যাঁ বাট এখন যেটা সেকেন্ডলি বি তে কি চাইছে যে এটার জন্য টর্ক চাইছে, ঠিক আছে, ফাইন্ড দ্য নেট টর্ক রিলেটিভ টু দ্য সেন্টার অফ দ্য স্টিক। আচ্ছা এটা এখন দেখো আমাদের ইলেকট্রোস্ট্যাটিক্সের পার্ট শেষ, এখন মেকানিক্সের পার্ট। এই যে সেন্টার, এইখানে একটা এফ কিউ প্লাস এই দিক, এইখানে একটা অন্য একটা র্যান্ডম ডিরেকশন এফ কিউ মাইনাস এদিক, হ্যাঁ সেন্টার, এটা হলো ওমেগা না সরি এটা হলো এল বাই টু, এটা হলো এল বাই টু। আচ্ছা তাহলে এখন এই ফোর্সটা পড়ছে এইখানে, টর্ক আমরা কি জানি, টর্ক হলো এফ ক্রস আর নাকি আর ক্রস এফ,
আর ক্রস এফ, হ্যাঁ আর ক্রস এফ, টর্ক হলো আর ক্রস এফ। হ্যাঁ, তো আর ক্রস এফ। আচ্ছা, এফ কি? ওই যে ওইগুলো, সাপোজ একটা নিয়ে কাজ করি। এফ কি? ওই যে উপরে যত হাবি যাবে ওইসব। আর কি? আর হলো এইটা যদি থেটা হয়, ঠিক আছে, তাহলে আর হলো কি L/2 উপরেরটার জন্য আর, উপরেরটার জন্য আর হলো কি, এটাকে আর প্লাস লিখি এই ভেক্টরটা, L/2 cos theta x hat প্লাস L/2, L/2 প্লাস কমন নেই, sin theta y hat, ঠিক আছে এটা। আর এফ, ওইটার এফটা কি? এফটা হলো এফ কিউ প্লাস এই যে ভেক্টর আমরা অনেক যত পেইনফুল একটা জিনিস বের করলাম ওইটা ভাবি যে সেকেন্ডটার কেসে কি, সেকেন্ডের কেসে ফোর্স কি এফ কিউ মাইনাস, যেটা বের করছি ওইটা। সেকেন্ডের কেসে আর কি, আর মাইনাস লিখি, সেটা হলো দেখো আর প্লাস কোনটা সেন্টার থেকে এই ভেক্টরটা, আর মাইনাস কোনটা সেন্টার থেকে এই ভেক্টরটা। ওকে, এই ভেক্টরটা কোথা, এটা যদি থেটা হয় তাহলে দেখো এটা হলো এইটার দুইটাই প্লাস আর এইটার কি দুইটা কম্পোনেন্টই মাইনাস, দ্যাট ইজ মাইনাস L/2 cos থিটা। এই দেখো এটাও থিটা, এটার এক্স কম্পোনেন্ট cos, ওয়াই কম্পোনেন্ট সাইন, বাট সমস্যা কি দুইটাই নেগেটিভ। আচ্ছা, cos থিটা এক্স হ্যাট প্লাস সাইন থিটা ওয়াই হ্যাট, ঠিক আছে। আচ্ছা, এই জিনিস এখন এই যে ভেক্টর, এই আমরা বেসিক্যালি করব কি এফ কিউ প্লাস যেটা বের করছি, আর যেটা আর এর সাথে এটা ক্রস প্রোডাক্ট করব, প্লাস না আর প্লাসের সাথে ক্রস প্রোডাক্ট করব, প্লাস আর মাইনাসের সাথে এফ কিউ মাইনাসকে ক্রস প্রোডাক্ট করব। এটা টোটালটা যেটা হবে সেটা হবে আমাদের নেট টর্ক নেট, ঠিক আছে। বাট এটা করা আমার কাছে তো ভালোই ধৈর্য করা লাগতেছে, তো আমার মনে হয় আমি এটা আজকে করার ধৈর্য কুলাচ্ছে না নাকি, টাইমও এনাফ হয়ে গেছে। বাট যেটা দেখতে পাচ্ছ যে এটা করা যাবে, হ্যাঁ করা যাবে, বাট তোমরা যদি এই পর্যন্ত রাখো, এই পর্যন্ত এনাফ পয়েন্টস পাওয়ার কথা। আর আমার মনে হয় না যে অন্য কেউ একজন যদি উপরে সব প্রবলেম করে আসে 1 ঘন্টা না 1.5 ঘন্টা টাইম থাকে, প্রবলেম এই যে এই সব একটা ধরে করার মানে টাইম তার পাওয়ার কথা। আমার মনে হয় যে এই পর্যন্ত রাখলেও কিন্তু এনাফ মার্ক পাওয়ার কথা, কারণ তুমি একদম জাস্ট ফাইনাল প্লট গুলো করনি, ঠিক আছে। তো আর এই প্রবলেমটা আমাদের ফাইনাল। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে বা দাবি দেওয়া, আচ্ছা, একজন জিজ্ঞেস করছে যে সিম্পলিফাই না করলে কি মার্কস কাটবে। এই যে সিম্পলিফাই করা, মনে করো ধরে নাও যে 10 মার্কের প্রবলেমে 2 মার্ক, এরকম একটা কিছু। হ্যাঁ, ওই যে থাকে না যে তোমার ম্যাথ পরীক্ষা খুব ভালো হয়েছে বাট তোমার হাতে লেখা খারাপ, স্যারের 100-তে 100 দিতে ইচ্ছা করতেছে না, ওইরকম একটা অবস্থা। তো তোমার যদি টাইম থাকে তাহলে তুমি সিম্পলিফাই করো, বাট যদি টাইম না থাকে, মনে করো একটা প্রবলেম, এই প্রবলেম করছো, এই যে এরকম বিচ্ছিরি একটা সিম্পলিফাই তোমার, তুমি সময় না, তুমি নেক্সট প্রবলেমটা ট্রাই করো, ঠিক আছে। কারণ এই সিম্পলিফাই যত মার্ক তুমি করবা, সে একই টাইম তুমি নেক্সট প্রবলেমে অ্যাপ্লাই করে ফার মোর মার্কস ক্যারি করতে পারবা। হ্যাঁ, তুমি একটা জিনিস মনে রাখো যে আমরা ইন্টারন্যাশনাল ফিজিক্স অলিম্পিয়াড থেকে বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াডের রিজিওনাল রাউন্ডে যেটা করি যে প্রত্যেকটা প্রবলেমের ফিজিক্স পার্টটাতে মেজর মার্কস থাকে, হ্যাঁ, আর এই যে ম্যাথ ক্যালকুলেশন হাবিজাবি এসব পার্টটাতে একটু মাইনর মার্কস রাখার ট্রাই করা হয়। হ্যাঁ, আর কারণ কোশ্চেন না থাকলে এই পর্যন্ত আমি দেখি নাইম ভাইকে ডাকি। হ্যাঁ, আমি আছি। তোমার কি ক্লাস নেওয়া হয়েছে? হ্যাঁ হয়েছে আবার। আচ্ছা, আজকের ক্লাসটা ভালোই লং হয়েছে, আর তেমন আসলে কোনো ধরনের কোয়েশ্চেন নাই। তোমার কি আর কিছু বলার আছে সবাইকে? এবং একটা জেনারেল কোয়েশ্চেন থাকে যে রিজিওনালের জন্য আসলে মানে কতটুকু প্রিপারেশন নিতে হবে, যদিও এটার কোনো ডিরেক্ট অ্যান্সার আছে বলে আসলে মনে হয় না। মানে আমরা সবাই আসলে ওই প্রসেসের মধ্যে দিয়ে আসি। কেউ আসলে পুরো বই শেষ করলে বলতে পারবে না যে সে আসলে ইন্টারন্যাশনালে যাইতে পারবে বা রিজিওনাল তার হয়ে যাবে, এরকম কোন ধরনের মানে শিওর করে আসলে কোনো ধরনের কিছু বলা যায় না। জাস্ট সবার উদ্দেশ্যে যদি বলো যে আসলে কোন লেভেলের প্রিপারেশন বা কি টার্গেট করলে আসলে রিজিওনালকে খুব ইজিলি পার করা যায়। আচ্ছা, আমার যেটা মনে হয় যে
বছরের যেই মাঝামাঝি পর্যায়ে যখন অলিম্পিয়াড হচ্ছে না, তখন আমরা যদি সিডি ক্যাটাগরি থাকি, এইচআরকে বা বই ফান্ডামেন্টাল ফিজিক্স, এটা পিছনের প্রবলেম করলাম ধীরে সুস্থে, পারতেছি না, একটু পরে দেখলাম এবার ধীরে সুস্থে এগুলো ভালো হয়। বাট আবার যখন চলে আসবে টাইমটা, তখন আমরা পাস্ট রিজিওনাল প্রবলেমস গুলো ধরে ধরে সলভ করতে পারি, যে বেঁধে যাব সেইটার আমরা স্টাডি করতে পারি। আর বেসিক্যালি মেকানিক্স, ইলেকট্রোস্ট্যাটিক্স আর থার্মোডাইনামিক্স, এই তিনটায় মেইন ফোকাস রাখলে ভালো হয়। আচ্ছা, আর আরেকটা ব্যাপার হচ্ছে রিজিওনালে চান্স পাওয়ার জন্য সবগুলা প্রবলেম পারার দরকার পড়ে না। মানে এখন পর্যন্ত রিজিওনালে পারফেক্ট স্কোর করছে এরকম জানি না, আমাদের সময়ও কেউ করে নাই, এর পরবর্তীতেও কাউকে তেমন করতে দেখি নাই। কিন্তু এর মানে এই না যে রিজিওনালে আসলে তোমাকে মানে এক দুইটা পারলে হবে না, এরকম না, বাট একটা মানে লেভেলে আসতে হবে আর কি, যে হ্যাঁ তুমি আসলে কিছু পারো, সেটা আসলে প্রবলেম সলভিং এর মাধ্যমে দেখাইতে পারছো, তাহলে তোমার সিলেকশনটা হবে আর কি। সো মিনিমাম নলেজের উপর প্রবলেম সলভিং স্কিল যদি ভালো থাকে, তাইলে ইউ আর গুড এনাফ ফর ন্যাশনাল। আর যেটা বললাম যে এই প্রবলেমটা আমার করতে পারতাম না, যেটা দেখছি যে আজকে প্রবলেম সলভ করছি সবগুলো কিন্তু লাস্টে বাজে ক্যালকুলেশন অনেক টাইম লাগছে। তোমরা রিজিওনালে যেটা তোমরা অলরেডি জানো, সব প্রবলেম তোমরা টাচ করতে পারবে না, তোমরা এইরকম বাজে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন বাকি ওখানে টাইম না দিয়ে নেক্সট প্রবলেমটা অ্যাপ্রোচ করতে পারো। ইয়েস, আসলে সবকিছু আরেকটা কোয়েশ্চেন, কমন কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে যে সিম্পলিফাই না করলে কি মার্কস কাটবে? আসলে মার্কস এখানে মানে ডাইমেনশনালি যদি ঠিক থাকে, তাহলে মার্কস আসলে 1 মার্কও কাটবে না, হাফ মার্কও কাটবে না, ফুল মার্কস দিয়ে দিবে আর কি। সো এখন যদি তুমি এফ ইজ ইকুয়াল টু মানে এম এর ফরম্যাটে না লিখে তুমি অন্য কোনো ফরম্যাটে লিখছো, বা তোমার ফরমেশনটা হচ্ছে এরকম যে মোমেন্টামের চেঞ্জ আকারে লিখে রাখছো, বাট ডাইমেনশনালি তো ওকে, মোমেন্টামের রেট আকারে লিখে রাখছো, সো ওই অনুযায়ী আসলে ফুল মার্কসই পাওয়া যাবে আর কি। সো এগুলা নিয়ে আসলে তেমন ইয়ে হবে না আর কি, মানে মার্কসে তেমন কোনো ডিফারেন্স হবে না, বা তেমন আহামরি কোনো সমস্যা হবে না আর কি। ওকে মেশকাত, তোমার কি আর কিছু বলার আছে? না, বেস্ট অফ লাক। ওকে, তাইলে আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি। পরবর্তী ক্লাস কবে হবে এবং টপিক কিসের উপর হবে সেটা আমরা বলে দেব। সো আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি। টাটা।